আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প অ আ ক খুনের কাটা। গল্পটির রচনাকাল 1986, প্রথম প্রকাশ বইমেলা 1987। বইটির প্রচ্ছদ শিল্পী ছিলেন শ্রী গৌতম রায়। বইটির লেখক উৎসর্গ করেছেন শ্রী প্রফুল্ল রায়কে। গল্প শোনার আগে যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। গল্প পাঠে বরাবরের মতোই আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প অ আ ক খুনের কাটা। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় পর্ব। 8ই নভেম্বর, বেলা 11টা। লন্ডন স্ট্রিটে আইজিসি সাহেবের ঘরে কনফারেন্স। ইন্সপেক্টর বরাট বললেন, এখন লোকটাকে খুঁজে বের করা তো ছেলে খেলা। উচ্চতা 170-80 সেমি, ওজন আন্দাজ 70 কেজি, রং তামাটে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে ঢিলেঢালা কোট, পায়ে ক্যাম্বিসের জুতো, বয়স অ্যারাউন্ড 60, ক্যানভাসার ব্যাগে বই ফিরি করে। ডিআইজি বারডান বলেন, কিছু মনে করবে না বরাট সাহেব, আপনি যা বলছেন তার অর্ধেক আন্দাজ, বাকি অর্ধেক এফিমেরাল। এফিমেরাল মানে? ক্ষণস্থায়ী। লোকটা হয়তো ইতিমধ্যে দাড়ি কামিয়েছে, জুতো ছেড়ে চটি পড়েছে, ঢিলে কোটটার বদলে এখন তার গায়ে পুরো হাতা সোয়েটার। বরাট বলেন, কিন্তু আমরা যখন ওর ঘর সার্চ করব তখন তো ওইসব জিনিস আগে তার পাতা পাই, তারপর তো সার্চ। প্রশ্ন হচ্ছে, ওর যেটুকু বর্ণনা জানা গেছে তা জানিয়ে কি আমরা কাগজে বিজ্ঞপ্তি দেব? বাসু জানতে চাইলেন, বিশ্বামিত্র, ইত্তেফাক ইত্যাদি সমেত? ডিআইজি কঠিনভাবে বলেন, ওটা আপনার ভুল ধারণা বাসু সাহেব। বিশ্বামিত্রে বিজ্ঞাপন থাকলেও কাজ হতো না। ডক্টর চ্যাটার্জিকে মৃত্যুর টান ছিল, না হলে সব জেনে শুনেও তিনি ডুপ্লিকেট চাবি দিয়ে গেট খুলে শহীদ হতে যাবেন কেন? রবি বলে, কোলাপসিবল গেটের দুপাশ থেকে দুজনের কি কথোপকথন হয়েছে তা দারোয়ান জানে না। লোকটা কি ডক্টর সাহেবকে কোনোভাবে সম্মোহিত করে? ডক্টর পলাশ মিত্র, সাইকোলজিস্ট, বলেন, অসম্ভব। মানুষ সারা রাত ঘুমিয়েও পরদিন ওভাবে সম্মোহিত হয়ে গেট খুলে বেরিয়ে যেতে পারে না। আমি অন্য একটা কথা ভাবছি। এই সংবাদটাকে আপনারা নিয়েছিলেন যে ডক্টর চ্যাটার্জি সোমনাম্বলিস্ট কিনা? বাসু স্বীকার করেন, দ্যাটস এ গুড পয়েন্ট। না, ও সম্ভাবনার কথাটা আমাদের মনেই হয়নি। তা হতে পারে বটে। অনেকে ঘুমের ঘোরে নিজের অজান্তেই হেঁটে চলে বেড়ায়, কিন্তু তারা কি রাতের পোশাক ছেড়ে জামা কাপড় পরতে পারে? গেট বন্ধ দেখলে চাবি খুঁজে নিয়ে? ডক্টর মিত্র বলেন, খুব রেয়ার কেসে এমন নজিরও আছে। আইজি ক্রাইম একটু অধৈর্যের সঙ্গে বলে ওঠেন, অলরাইট, ডক্টর চ্যাটার্জি কেন সব জেনে বুঝেও মৃত্যুর মুখে এগিয়ে গিয়েছিলেন তার হেতুটা আপনারা খুঁজে বার করেছেন। আমি অন্য একটা বিষয়ে উৎসাহী। ওই হত্যাবিলাসীটাকে কিভাবে আমরা খুঁজে পাব? ডক্টর পলাশ মিত্র বলেন, থার্ড মাস্টার থেকে এটুকু বোঝা যাচ্ছে যে লোকটার ভিকটিম চয়নে কোনো পক্ষপাতিত্ব নেই। দুটি পুরুষ, একটি স্ত্রী, দুটি বৃদ্ধ, একটি অল্প বয়সী। প্রথমটি নিম্নবিত্তের, দ্বিতীয়টি মধ্যবিত্তের, তৃতীয়টি উচ্চবিত্তের। এদের জীবনযাত্রা, উপজীবিকা, শিক্ষা দীক্ষায় কোনো মিলই নেই। এ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া যায়, ও মেগালোমেনিয়াক। ও মনে করে যে ও নিজে একজন দুর্লভ প্রতিভার মানুষ। যেহেতু নিজ জীবিকায় সে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে রেখে যেতে পারেনি, তাই অন্য একটি ক্ষেত্রে ক্রিমিনোলজির ইতিহাসে সে রক্তাক্ষরে নিজের স্বাক্ষর রেখে যাবে। রবি বলে, দারোয়ানের জবানবন্দি হিসেবে লোকটাকে আদৌ পাগল বলে বোঝা যায় না কিন্তু। ডক্টর ব্যানার্জি বিজ্ঞের মতো হেসে বললেন, সে কথা তো প্রথম দিনেই আমি বলেছিলাম। জ্যাক দ্য রিপার, জন দ্য কিলারকে দেখেও বোঝা যায়নি যে তারা হত্যাবিলাসী। আইজি সাহেব বলেন, বাসু সাহেব, আপনার কি সাজেশন ওই খুনিটাকে বার করার ব্যাপারে? বাসু বলেন, আমাদের প্রথমে ভেবে দেখতে হবে লোকটা কিভাবে ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন মানুষের নাম উপাধি জানল, কেমন করে বুঝতে পারল একটি বিশেষ পূর্ব ঘোষিত দিনে ঠিক কোন মুহূর্তটিকে ওই বিশেষ নামের মানুষটি সবচেয়ে ভালনারেবল। এই ধাঁধাটা সমাধানের আগে তাকে ধরবার চেষ্টা বৃথা। আর একটু বিস্তারিত করে বলবেন? ধরুন আসানসোল। অধরবাবু যে অত রাত্রে দোকানে একা থাকবেন,
হঠাৎ যে লোডশেডিং হবে এইসব কথা তো হত্যাকারী জানত না, জানা সম্ভবপর নয়। বনানী যে গভীর রাত্রে ওই ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় একা থাকবে তাও নয়। তাহলে 5, 7, 10 দিন আগে থেকেই সে কিভাবে আমাকে ওই জাতের চিঠি লিখতে পারে? ডক্টর চ্যাটার্জির হত্যাটা তো একেবারে ভেলকির পর্যায়ে। ইন্সপেক্টর বরাট মুচকি হেসে বলেন, ভেলকি? তাহলে এতদিনে আপনি আপনার আইকিউর সমতুল্য প্রতিদ্বন্দ্বীর সাক্ষাৎ পেয়েছেন বলুন? বাসু সাহেব ক্ষুব্ধ স্বরে বললেন, মিস্টার বরাট, চিঠিগুলো সে ব্যক্তিগতভাবে আমাকে লিখেছে বটে, কিন্তু সে ব্যঙ্গ করেছে এই স্টেটের একটি বিশেষ বিভাগের ইন্টেলিজেন্সকে। ট্যাক্স পেয়ারদের অর্থে যাদের সংসার যাত্রা নির্বাহ হয়। আমি ডিফেন্স কাউন্সিল, অপরাধী খোঁজা আমার জাত ব্যবসা নয়। আইজি সাহেব বাধা দিয়ে বলেন, প্লিজ ব্যারিস্টার সাহেব। পাইপ পাউচ কাগজপত্র গুছিয়ে নিয়ে বাসু সাহেব উঠে দাঁড়ান। আইজি সাহেব বলেন, আপনাকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি বাসু সাহেব। হ্যাঁ, বরাটের ওইভাবে বলাটা খুবই অন্যায় হয়েছে। ইন্সপেক্টর বরাটের মুখখানা কালো হয়ে যায়। বাসু বলেন, আদৌ না। আমি স্বীকার করছি লোকটা অত্যন্ত বুদ্ধিমান, প্রায় অলৌকিক ক্ষমতার অধিকারী, কিন্তু তাকে পাকড়াও করা আমার কাজ নয়। আজ মিটিংয়ের শুরুতেই নিজ পদাধিকার বলে যিনি ঘোষণা করেছেন, এখন তো লোকটাকে গ্রেপ্তার করার ছেলে খেলা। তাকে সেই খেলাটা শেষ করতে দিন। তারপর তাকে যখন আদালতে তুলবেন তখন হয়তো আবার আমার ভূমিকা শুরু হবে ডিফেন্স কাউন্সিল হিসেবে। হঠাৎ ডক্টর মিত্র আইজিকে বলে ওঠেন, স্যার, কিছু মনে করবেন না, আমরা পুলিশের বিভাগের লোক নই। এক্সপার্ট অপিনিয়ন নিতে আপনি ডেকে পাঠিয়েছেন বলেই আমি বাসু সাহেব বা ডক্টর ব্যানার্জি মিটিংয়ে এসেছি। ইন্সপেক্টর বরাট ধরা গলায় বলেন, অল রাইট, আই অ্যাপোলোজাইজড। বাসু সাহেব বলেন, অল রাইট, লেটস প্রসিড। আলোচনা আরও অনেকক্ষণ চলল, কিন্তু না বাসু সাহেব না বরাট কেউই মুখ খোলেননি। স্থির হলো এখনই সন্দেহজনক ব্যক্তিটির আনুমানিক বর্ণনা সংবাদপত্রে ছাপানো হবে না। 9, 10, 11 4 দিন পরে 12 তারিখের সকালে বিকাশ মুখার্জি আর অনিতা এসে হাজির হলো বাসু সাহেবের নিউ আলিপুরের বাড়িতে। রানীদেবীর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করে তারা দেখা করলেন ব্যারিস্টার সাহেবের সঙ্গে। কি ব্যাপার আপনারা? বিকাশ যা বললেন তার সারাংশ, ওরা পুলিশের ওপর আদৌ ভরসা রাখতে পারছেন না। একটা হোমিসাইডাল ম্যানিয়াক সমাজে নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছে, আর ওরা টিএ বিল বানাতে ব্যস্ত। ডক্টর চ্যাটার্জির কেসটার তদন্ত করবার জন্য বিকাশ মুখার্জি ওকে রিটেন করতে চান। বাসু সাহেব বললেন, তোমরা ভুল করছো, আমি গোয়েন্দা নই। আমরা জানি, ফর্মালি আমরা সুকৌশলীকেই এঙ্গেজ করব, কিন্তু যদি আমরা নিশ্চিন্ত হই যে তার পিছনে আপনার ব্রেনটা আছে। বাসু বলেন, লুক হিয়ার বিকাশবাবু, লোকটা ব্যক্তিগতভাবে আমাকেই বারবার 3 বার পত্রাঘাত করেছে, আমাকেই ডিফেম করেছে, এবং আমি সে খবর সংবাদপত্রে ছাপিয়ে দিতে বাধ্য হয়েছি। সুতরাং এটা আমার একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ। তোমরা রিটেন করো বা না করো। বাধা দিয়ে অনিতা বলে, মাফ করবেন স্যার, আপনি কি আমাদের দিকটা একটু ভেবে দেখেছেন? একটা নৃশংস খুনি দেবতুল্য ডক্টর চ্যাটার্জিকে খুন করে গেল, আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? কবে কোন ক্লুর সাহায্যে ওই বরাট সাহেব বিকাশদার হাতে হাত করা পড়াবেন? বিকাশদা? আপনি কি বলতে চান কেন সেদিন মিস্টার বরাট টেলিফোনে এক গঙ্গা মিথ্যে কথা বললেন তা বোঝেননি? আইসি, আপনি বিশ্বাস করেন এটা সম্ভবপর? স্যারকে উনি বড় ভাইয়ের মতো, দিদিকে বিধবা করা? বাধা দিয়ে বিকাশ বলে, প্লিজ অনিতা, থামো তুমি। না, আমাকে বলতে দাও বিকাশদা। বাসু বলেন, এ প্রশ্নটাই অবৈধ। ডক্টর চ্যাটার্জি যখন খুন হন তখন বিকাশবাবু কলকাতায়। স্যার কত লক্ষ টাকা রেখে গেছেন আমরা জানি না, কিন্তু তা থেকে কিছু খরচ করতে কেন দেবেন না আমাদের? লোকটা আপনাকে চিঠি লিখেছে এ কথাও যেমন সত্য, তেমনি আমাদের সর্বনাশ করে গেছে এটাও তো মিথ্যে নয়। আপনি একা কেন খরচপত্র করবেন? অ্যালাউ আস টু হেল্প ইউ। বাসু সাহেব বললেন, অল রাইট, আই অ্যাগ্রি, লেটস ফর্ম এ টিম। আরও 3টি লোকের কাছে আমি প্রতিশ্রুত, তাদের সাহায্য আমি নেব। তাদের অর্থ নেই তোমাদের মতো, কিন্তু আন্তরিকতা একই রকম আছে। কোন 3 জন স্যার? জানতে চায় বিকাশ। 1 নম্বর
অধরবাবুর ছোট ছেলে সুনীল আড্ড। 2 নম্বর বনানীর পানি প্রার্থী অমল দত্ত। আর 3 নম্বর বনানীর ছোট বোন ময়ূরাক্ষী। বস্তুত সেদিনই সকালে বাসু সাহেব ময়ূরাক্ষীর একখানি চিঠি পেয়েছিলেন। মেয়েটি লিখেছে, আপনি সেদিন আমাদের জবানবন্দি নিতে আসেননি। সত্যি সেদিন আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। পরে পুলিশ আমাদের জবানবন্দি নিয়ে গেছে। সেসব কাগজপত্র আপনি এতদিনে নিশ্চয়ই দেখেছেন, কিন্তু তারপরে আমি কয়েকটি সংবাদ ঘটনাচক্রে জানতে পেরেছি। চিঠিতে তা জানানো সম্ভবপর নয়। প্রথমত, অনেক অনেক কথা লিখতে হবে। দ্বিতীয়ত, ব্যাপারটা একটু ডেলিকেট। আপনি ব্যস্ত মানুষ, আমিও যেতে পারছি না। বাবা মাকে ছেড়ে এ সময় কলকাতা যাওয়া সম্ভবপর নয়। তাছাড়া বুঝতেই পারছেন আমাদের আর্থিক অবস্থাটা এখন। জানি না পরীক্ষাটা দেবার চেষ্টা করব না চাকরি বাকরি খুঁজব। টিউশনি একটা ধরেছি, সে যাই হোক। আপনার অধীনে একজন মহিলা সেক্রেটারি আছেন শুনেছি, তিনি কি আসতে পারেন একবার? মহিলা হলেই ভালো হয়, কারণ আগেই তো বলেছি ব্যাপারটা ডেলিকেট। এত কথা বাসু সাহেব অবশ্য ভাঙলেন না। ডেকে পাঠালেন কৌশিক ও সুজাতাকে। স্থির হলো ওরা একটি বেসরকারি অনুসন্ধান দল গঠন করবেন। পরের সপ্তাহে রবিবার 20 তারিখে সন্ধ্যায় ওর বাড়িতে এই অনুসন্ধানকারী দলটির প্রথম অধিবেশন বসবে। সুজাতা আর কৌশিক পরদিনই রওনা হয়ে গেল আসানসোল ভায়া বর্ধমান, 3 জনকে নিমন্ত্রণ জানাতে এবং সুনীল ও ময়ূরাক্ষীকে আসা যাওয়ার রাহা খরচ অজুহাতে বেশ কিছু অর্থ সাহায্য করে আসতে। ময়ূরাক্ষীর বক্তব্য সুজাতা একাই শুনবে। আশঙ্কা ওর স্মৃতি মাঝে মাঝে হারিয়ে যায়। উনি মনে করতে পারেন না যে এটা একটা ফটো হুক থেকে পেরে তাকে ছুরিবিদ্ধ করতে গিয়ে ওর হাত কেটে গিয়েছিল। ওই 12 তারিখ বিকেল 4:30 বিডন স্ট্রিটের বাড়ি। কলিং বেল বাজাতে কুসুমীর মা সদর দরজাটা খুলে দিল। মৌ কলেজ থেকে ফিরে এলো। খাতাপত্র নিয়ে বাইরের ঘরে ঢুকে দেখে মুখোমুখি বসে আছেন ওর বাবা আর মা। বাবা ইজি চেয়ারে, তার কোলের ওপর একখানা ইংরাজি নভেল খোলা অবস্থায় উপর করে রাখা। তিনি কিন্তু তাকিয়ে বসেছিলেন নিষ্পন্দ সিলিং ফ্যানটার দিকে। মৌকে দেখে বললেন, আয়, আজ এত দেরি হলো যে ফিরতে? মৌ জবাব দিল না। বই খাতা টেবিলের উপর রেখে ঘুরে দাঁড়ালো মায়ের মুখোমুখি। তারও কোলের ওপর পড়েছিল একটা আধবোনা উলের সোয়েটার। নিটিংয়ের সরঞ্জাম হাতে তুলে নিয়ে বললেন, মিটসেফে তোর খাবার রাখা আছে, খেয়ে নে। মৌ পোশাক পরিচ্ছদ সম্বন্ধে বেশ সচেতন। কলেজে যায় একটু সেজে গুজে। আজ কিন্তু তার প্রসাধনের চিহ্ন মাত্র ছিল না। 8 পৌরে একটা মিলের শাড়ি পরে কলেজে গিয়েছিল। সে মায়ের নির্দেশ মতো রান্নাঘরের দিকে গেল না, মুখ হাত ধুতে কলঘরের দিকেও নয়। এসে বসল সামনের একটা সোফায়। ডাক্তারবাবু জিজ্ঞাসু একজোড়া চোখ তুলে ওর দিকে তাকালেন। মৌ বলল, তোমাদের একটা কথা বলবো। কেউ জবাব দিল না, না অনুমতি না আপত্তি। আমি যাদবপুরে ফিলোসফি অনার্স নিয়ে পড়ি। আমার বয়স 20। আমি প্রাপ্তবয়স্ক। ডাক্তার সাহেব বইটা তুলে নিয়ে নীরবে পাঠে মন দেন। প্রমীলা তার বোনার সরঞ্জামটা নামিয়ে রেখে বললেন, এ কথার মানে? হোয়াই ডোন্ট ইউ টেক মি ইন কনফিডেন্স? তোমরা নিজেরাই পাগল হতে চাও না আমাকে পাগল করতে চাও? কর্তাগিন্নির চোখাচোখি হলো। গিন্নি বললেন, কেন, আমরা কি পাগলামি করেছি? 1 নম্বর, সকালে কলেজ যাওয়ার সময় দেখে গেছিলাম বাপি 53 পাতাটা পড়ছে, এখনও সেই পাতাটি খোলা। 2 নম্বর, তোমার সেলাই 1 কাটাও আগায়নি। 3 নম্বর, আমার 1 পিরিয়ড আগে ছুটি হয়েছে আজ। আমি 5:30টায় সচরাচর ফিরে আসি, অথচ আমি ঢুকতেই বাপি বলল, আজ এত দেরি হলো যে ফিরতে। এতক্ষণে কথা বললেন দাশরথী। কারণটা তো তুই জানিস মৌ, একটা জলজান্ত বুড়ো মানুষ 5-5টা দিন নিখোঁজ। আমরা বিচলিত হব না? আমরা কি করতে পারি? যা তোমার করণীয়, থানায় রিপোর্ট করা, মিসিং স্কোয়াডে। তুমি তা কেন করতে পারছো না তা আমরা 3 জনেই জানি, কিন্তু আমরা পরস্পর তা আলোচনা করছি না। তোমরা দুজনে নিজেদের মধ্যে আলোচনা করেছো কিনা তা আমি জানি না, আমাকে কেউ কিছু বলনি।
চন্দননগর থেকে মাস্টারমশাই কেন ফিরে এলেন না? হঠাৎ কেন এমনভাবে নিরুদ্দেশ হয়ে গেলেন? দাশরথী বলেন, চন্দননগর নয়, শ্রীরামপুর। না, চন্দননগর। ওটা তোর ভুল আন্দাজ, যেহেতু তুই ভেবেছিস। কি? তা তো বুঝতেই পারছিস, আমার মুখ দিয়ে নাই বলালি। অলরাইট, তোমাদের যখন এতই সংকোচ তখন আমি মুখ ফুটে বলি। হ্যাঁ, আমার সেটাই আশঙ্কা। ওর স্মৃতি মাঝে মাঝে হারিয়ে যায়। উনি মনে করতে পারেন না যে একটা ফটো হুক থেকে পেরে তাকে ছুরি বিদ্ধ করতে গিয়ে ওর হাত কেটে গিয়েছিল। ডাক্তার সাহেব স্ত্রীর দিকে তাকালেন। প্রমীলা বললেন, হ্যাঁ, ওকে আমি বলেছি, ওর জানা থাকা দরকার। অনেক সময় একা একা থাকে মাস্টারমশাই। ডাক্তার দে চট করে উঠে পড়েন। বার কয়েক নিঃশব্দে পায়চারি করে বলেন, কুসুমীর মা কি চলে গেছে? আমি সদরে ছিটকিনি দিয়ে এসেছি। তুমি মন খুলে বলো। বললে, মৌ, তোমরা ভুল করছো। ইয়েস, আই অ্যাডমিট। ইতিপূর্বে তিনি মেন্টাল অ্যাসাইলামে 2 বছর ছিলেন। আমার জ্ঞাতসারে তিনি 3বার মানুষের গলা টিপে ধরেছিলেন। প্রতিবারই প্ররোচনা ছিল, না না, প্রতিবাদ করিস না খুকু, আমি জানি প্ররোচনাটা সামান্য তোর আমার দৃষ্টিভঙ্গিতে, কিন্তু ওর দৃষ্টিভঙ্গি অন্য জাতের ছিল। পরীক্ষার খাতায় নকল করা, পূজা মণ্ডপে মেয়েদের শ্লীলতাহানির চেষ্টা, ওই গুরু মহারাজের ভণ্ডামিও ওর দৃষ্টিতে ছিল হিমালয়ান্তিক অপরাধ। কিন্তু আমি যে নিজে চোখে দেখেছি, গায়ে মশা বসলে উনি চাপড় মারতেন না, হাত নেড়ে মশাটাকে উড়িয়ে দিতেন। ইয়েস, আসানসোল আর বর্ধমানের ঘটনা দুটো যেদিন ঘটেই উনি ঘটনাস্থলে ছিলেন। নিতান্ত কাকতালীয় যোগাযোগ। বর্ধমানে উনি গেছিলেন সকালের ট্রেনে, তোর মার স্পষ্ট মনে আছে। কিন্তু চন্দননগর? আহ, আবার বলছিস চন্দননগর? উনি সেদিন শ্রীরামপুরে গেছিলেন। অবশ্য বলতে পারিস আবার কোনো লোকাল ট্রেন ধরে। 1 সেকেন্ড, আমি আসছি। মৌ উঠে চলে যায় নিজের ঘরে। একটু পরে ফিরে আসে একটা ডায়েরি হাতে। বললে, এই পাতাটা পড়ছি শোনো। 6 নভেম্বরের পাতা। চন্দননগর ঘড়িঘর হইতে গঙ্গাঘাট, বাহাতি প্রত্যেকটা দোকান ও বাড়ি। কুঞ্চিত ভ্রুভঙ্গে দাশরথী বলেন, কই দেখি ডায়েরিটা। ওটা তুই কোথায় পেলি? দিচ্ছি, সবটা আগে পড়ি। ওই লাইনটা নীলকালিতে ফাউন্টেন পেনে লেখা, তারপর ডট পেনে মনে হয় অন্য সময় লেখা। সকাল 8:10, খবরের কাগজ ক্রয়। 8:30, পেন্সিল খোঁজা, পাইলাম না। 8:45, বৌমা বলিল 27 তারিখে সকালে ট্রেনে গেছিলাম, এখন 9:40। 11:40 গাড়িতে রওনা হইতেছি, বাস যোগে হাওড়া স্টেশন যাইব। তুই ওটা কোথায় পেলি? মৌ সে প্রশ্নের জবাব দিল না। একই সুরে বললে, নেক্সট পেজ। আবার নীলকালিতে ফাউন্টেন পেনে এন্ট্রি, মানে অনেক আগে, 7ই নভেম্বর, ডুপ্লে কলেজ হইতে ফটকগোড়া, বাহাতি সব কয়টি দোকান ও বাড়ি। সন্ধ্যায় প্রত্যাবর্তন। এরপর বাকি পাতা সব খালি। এবার সে ডায়েরিটা বাপের হাতে তুলে দেয়। তিনি নিজেও আদ্যন্ত পড়লেন। আগেকার কিছু পৃষ্ঠাও উল্টে দেখলেন। সম্ভবত আসানসোল ও বর্ধমানের বিশেষ দিন দুটির পাতা। প্রমীলাও দেখছিলেন ঝুঁকে পড়ে। কন্যার দিকে মুখ তুলে তাকাতেই সে বললে, তোমার প্রশ্নটার জবাব মুলতবি আছে। এটা খুঁজে পেয়েছি 3 তলার চিলেকোঠার ঘরে। তোমাদের কিছু বলিনি, যেহেতু তোমরা আমাকে কনফিডেন্সে নিচ্ছ না। বেশ বোঝা যায় মাস্টারমশাই নিজেও নিজের স্মৃতির ওপর ভরসা রাখতে পারছিলেন না। আশঙ্কা হয়েছিল নিজের অজান্তেই তিনি খুনগুলো করছেন। 6 তারিখের কাগজ পড়ে হয়তো এই কথা মনে হয়, তাই 6 তারিখে ওই আপাত অসঙ্গত কথাটা লেখা। সকাল 8:10, খবরের কাগজ ক্রয়। আধ ঘন্টা চিন্তা করে তিনি এই সিদ্ধান্তে আসেন, তাই পেন্সিল খোঁজা, পাইলাম না। ওর হয়তো একটু একটু মনে পড়ছিল, পেন্সিল কাটতে গিয়ে হাত কাটেনি, কাউকে খুন করতে গিয়েই ওভাবে হাতটা কেটেছে। কিন্তু কে সে ওর মনে পড়েনি। স্থির করেছিলেন আর স্মৃতির ওপর নির্ভর করবেন না। চন্দননগরে যাচ্ছিলেন তিনি। সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতি 10 মিনিট অন্তর ডায়েরিতে লিখবেন কখন কি করছেন, তাতে পরদিন যদি দেখেন চন্দননগরে কেউ খুন হয়েছে, তখন স্মৃতিনির্ভর সমাধান নয়, ডায়েরির মাধ্যমে উনি জানতে পারবেন
হত্যা মুহূর্তে তিনি ঠিক কোথায় কি করছিলেন, অথচ ভুলো মানুষের মতো যাবার সময় ডায়েরিটা ফেলে যান। ডক্টর দে বললেন, তাহলে তিনি আমাকে কেন মিছে কথা বলে গেলেন? তিনি বললেন, শ্রীরামপুর যাচ্ছি গিল্ট কনসাস মাইন্ডের জন্য। তিনি যে তখন নিজেই জানেন না তিনি ওই হোমিসাইডাল ম্যানিয়াক কিনা। যথেষ্ট দেরি হয়ে গেছে বাপি, তুমি এবার থানায় গিয়ে রিপোর্ট করো। ভাবছ কেন? তুমি তো শুধু বলবে যে তোমার বাড়ি থেকে একজন বিকৃত মস্তিষ্ক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন, আর তো কিছু বলবে না তুমি। না হয় চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। দাশরথী দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে মিনিটখানেক অপেক্ষা করেন। অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন, ভগবান আমার প্রার্থনাটা শুনলেন না তাহলে? মৌ যেন ছোট ছেলেকে আদর করছে। বাপের মাথায় ব্যাকব্রাশ চুলগুলোর উপর হাত বুলিয়ে সেও ধরা গলায় প্রশ্ন করে, কি প্রার্থনা করছিলে এই কয়দিন? মেয়ের চোখে চোখ রেখে প্রৌঢ় বলে ওঠেন, একটা মোটর অ্যাক্সিডেন্ট মাস্টার মশাই, ইনস্ট্যান্ট ডেথ। প্রমীলা চোখে আঁচল চাপা দিলেন। তিনি জানতেন ওই বৃদ্ধ ছিলেন তার বিকল্প শ্বশুর। 13 তারিখ সকাল 8টা। আজও ব্রেকফাস্ট টেবিলে এসে কৌশিক দেখে চতুর্থ চেয়ারখানেই শূন্য গর্ভ। বললে, কি ব্যাপার, বাসুমামু এখনো ফেরেননি? রানীদেবী টোস্টে জ্যাম মাখাচ্ছিলেন। বললেন, ফিরেছেন ঘণ্টাখানেক আগে, স্টাডি রুমে ঢুকেছেন। সুজাতা বলে, ডেকে আনি? রানী বলেন, না থাক, আমি যাচ্ছি। কেন? আপনি আবার কেন কষ্ট করবেন? রানী তার হুইল চেয়ারে ইতিমধ্যেই একটা পাক মেরেছেন। থমকে থেমে গিয়ে বলেন, তোমাদের মামুর ভাষায় 99.9% চান্স। চতুর্থ চিঠিখানা এসেছে। কৌশিক চমকে ওঠে, বলে, মানে? আপনি কি করে জানলেন? আমি একে ব্যারিস্টারের বউ, তার উপর গোয়েন্দার মামি। আমাকেও একটু একটু ডিডাকশন করতে হয় কৌশিক। উনি সব বিষয়ে ওভার পাঞ্চুয়াল। ঘড়ি ধরে 6:30টায় মর্নিং ওয়াকে গেলেন, কিন্তু 1 ঘন্টা বেড়ালেন না। ফিরে এলেন 7টায়। ঢুকে গেলেন স্টাডি রুমে। সেখানে সচরাচর মিনিট 15 থাকেন, আজ আছেন 1 ঘন্টার উপর। সুজাতা বলে, তাই যদি হয় তবে আপনাকে যে চাকা দেওয়া গাড়িতে ডাকতে যেতে হবে, তার মানেটা কি? বুঝলে না? স্কাউন্ড্রেলটা এবার আরও অবমাননাকর ভাষায় লিখেছে। মহাদেবের ত্রিনয়ন থেকে যখন অগ্নিস্ফুলিঙ্গ বার হয়, তখন ত্রিনয়নী শিবানী তাকে ঠান্ডা করতে পারেন। সুজাতা ও কৌশিক বসল নিজ নিজ আসনে। রানীদেবী তার হুইল চেয়ারে পাক মেরে চলে এলেন স্টাডি রুমে। দ্বার প্রান্ত থেকে বললেন, ব্রেকফাস্টে আসবে না? বাসু সাহেব সে কথার জবাব না দিয়ে বললেন, এগিয়ে এসো, দেখো তোমার কর্তার রাইভালটার খানদানি বদনখানা। মেলে ধরলেন সংবাদপত্রটা। প্রথম পাতায় শিবাজি প্রতাপ চক্রবর্তীর একটি আলোকচিত্র। নিরীহ গোবেচারী স্কুল মাস্টার মার্কা চেহারা। তার সংক্ষিপ্ত জীবনী যেটুকু সংগৃহীত হয়েছে এ পর্যন্ত, তা প্রথম পাতাতেই ছাপা হয়েছে। হেমাঙ্গিনী বয়েজ স্কুলের 3rd মাস্টার, অঙ্কের টিচার ছিলেন, বদমেজাজি। এ পর্যন্ত 3 বার তিনি মানুষ খুনের চেষ্টা করেছেন, এ তথ্য প্রতিষ্ঠিত। 3 বারই গলা টিপে। পরে তার চাকরি যায়। মানসিক চিকিৎসালয়ে বছর 2 ছিলেন। যে মানসিক চিকিৎসালয়ে বন্দী ছিলেন তার ডাক্তারের ইন্টারভিউ নেওয়া হয়েছে। তার মতে বৃদ্ধ ম্যাগালোমেনিয়াক। মনে করতেন তিনি ছত্রপতি শিবাজি অথবা চিতোরের রানা প্রতাপের সমপর্যায়ের এক ক্ষণজন্মা পুরুষ। সমাজ সংসার এটা বুঝতে পারছে না, এটাই তার পাগলামি। ওই সঙ্গে ছিল মৃগীরোগ ও ক্রনিক অ্যামনেশিয়া, দীর্ঘস্থায়ী অস্মার রোগ, অর্থাৎ মাঝে মাঝে বিশেষ সময়ের স্মৃতি লুপ্ত হয়ে যাওয়া। গোয়েন্দা বিভাগ ও আরক্ষা বিভাগের মতে সাম্প্রতিক কালের 3টি বীভৎস খুনের ইনিই হচ্ছেন নায়ক। প্রথমে আসানসোলের অধরাঢ্য, তারপর বর্ধমানের বনানী ব্যানার্জি এবং শেষে চন্দননগরের চন্দ্রচূড় চট্টোপাধ্যায়। ওই তৃতীয় হত্যাকাণ্ডের পরেই আততায়ী নিখোঁজ হয়েছেন। তার পরিধানে ছিল ইত্যাদি ইত্যাদি। রানীর প্রত্যাবর্তনে দেরি হচ্ছে দেখে কৌশিক ও সুজাতাও গুটি গুটি এসে জুটেছে। টোস্ট ডিম কফির কথা আর কারো মনেই রইল না। 3-4খানি কাগজ ওরা ভাগাভাগি করে পড়তে থাকেন। রানী বলেন, তোমাদের বিশ্বাস হয়? কৌশিক বললে,
বলা কঠিন। লোকটা ব্যাগে করে বই ফিরি করত। আসানসোল ও চন্দননগরে হয়তো সে উপস্থিত ছিল, এছাড়া তো সবই খবরের কাগজের রিপোর্টের আপ্তবাক্য। হঠাৎ ঝনঝন করে বেজে উঠল টেলিফোনটা। বাসু তুলে নিয়ে আত্মপরিচয় দিতেই ও প্রান্ত থেকে রবি বোস বলে, গুড মর্নিং স্যার, খবরের কাগজ দেখেছেন? আদৌ তাই ছবি? দেখেছি, কিন্তু এভিডেন্স কোথায়? লোকটার একমাত্র অপরাধ তো দেখছি বই ফিরি করা। না স্যার, ক্লিয়ার কেস, এভিডেন্স সূর্যোদয়ের মতো স্পষ্ট। এখনই আসছি আমি। রবি বসুর কাছ থেকে বিস্তারিত অনেক কিছু জানা গেল। ওই শিবাজি প্রতাপ চক্রবর্তীর পূর্ব ইতিহাস অনেকটাই অবশ্য এখনও কুয়াশা ঢাকা। গতকাল সন্ধ্যা 6টা নাগাদ বিজন স্ট্রিট থানাতে এক ডাক্তার ভদ্রলোক আর তার কন্যা মিসিং স্কোয়াডে একটা এজাহার দিতে আসেন। হারিয়েছেন একজন বুড়ো মানুষ। ওর বাড়ির 3 তলায় চিলেকোঠার ঘরে ভাড়া ছিলেন, একাই। 3 কোলে তার কেউ নেই। জগদ্ধাত্রী পূজার দিন চন্দননগর যান, তারপর থেকে নিখোঁজ। তার বিবরণ এবং তিনি ফিরি করে বই বেচতেন শুনে থানা অফিসার সন্দিগ্ধ হন। লালবাজারে জানান আর রবিকেও টেলিফোন করেন, কারণ প্রতিটি থানায় জানানো হয়েছিল রবি বোস ওই ABC এর হত্যা রহস্যের অফিসার অন স্পেশাল ডিউটি। রবি বারবার বাসু সাহেবকে টেলিফোনে খবর দেবার চেষ্টা করে, কিন্তু টেলিফোনে কিছুতেই লাইন পায় না। ইতিমধ্যে ইন্সপেক্টর বরাট বারবার তাগাদা দেওয়ায় তাকে যৌথ তদন্তে যেতে হয়। ডাক্তার দাশরথীর কাছ থেকে ওর পূর্ব ইতিহাস যা জানা গেছে তার বেশিরভাগই খবরের কাগজের ছাপা হয়েছে। বাড়তি খবর যেটা প্রকাশ করা হয়নি তা বৃদ্ধের এমপ্লয়ারের পরিচয়। পণ্ডিচেরির একটি আশ্রম ওকে এই চাকরিটা দিয়েছিল। পার্সেলে বই আসতো, মাসে মাসে মানি অর্ডারে ওর মাহিনা আসতো। রবি আর ইন্সপেক্টর বরাট ওর ঘরটার সার্চ করে। ওর ঘরের একটি আলমারিতে থরে থরে প্যাক করা বই ছিল, সবই ধর্ম বা ধর্ম সংক্রান্ত সাহিত্য পুস্তক, সর্বসমেত 113টি। তার ভিতর প্যাকেট না খোলা একটি বান্ডেলে পাওয়া গেছে একটি মারাত্মক এভিডেন্স, সুকুমার সমগ্র রচনাবলীর 2য় খণ্ড। তার 380 নম্বর পৃষ্ঠা থেকে ব্লেড দিয়ে সুনিপুণভাবে দুখানি ছবি কেটে বার করা। কি ছবি ছিল জানা গেছে অন্য একটি কপি দেখে। উপরের ছবিটি ল্যাংরাথেরিয়ামের এবং নিচে বেচারাথেরিয়াম আর চিল্লানোসোরাসের ছবি। শেষের ছবি দুটি ব্লেড দিয়ে যেভাবে কাটা তা থেকে পরিষ্কার বোঝা যায় যে সে দুটি 2য় ও 3য় পত্রে সরাসরি আঠা দিয়ে সাঁটা হয়েছিল। 3য় ছবিটি এই লক্ষর দিয়ে, সেটা কেন কাটা হয়েছে বোঝা যায়নি। আরও একটি মারাত্মক এভিডেন্স, ওর টেবিলে ছিল দামি একটা টাইপরাইটার। বিশেষজ্ঞ পরীক্ষা করে ইতিমধ্যেই নিঃসন্দেহ হন ওই যন্ত্রটি দিয়েই 3খানি চিঠি টাইপ করা। সব কিছু এভিডেন্স বাজেয়াপ্ত করে ইন্সপেক্টর বরাট নিয়ে যান। রবি প্রতিবাদ করেছিল, বলেছিল PK বাসু সাহেবকে না জানিয়ে ওইসব বই, টাইপরাইটার ওর জামাকাপড় ইত্যাদি সরানো নাড়ানো উচিত নয়, কারণ IG ক্রাইম সাহেবের স্পষ্ট নির্দেশ আছে 2টি টিম সমান্তরালে কাজ করবে, একে অপরকে সাহায্য করবে। তার জবাবে ইন্সপেক্টর বরাট বলেন, এখন পরিস্থিতিটা নাকি পাল্টে গেছে। বাসু সাহেব সবই দেখতে পাবেন আদালতে, যখন পিপলস এক্সিবিট হিসেবে সেগুলি দাখিল করা হবে। বাসু প্রশ্ন করেন, ওই বুড়োটাকে এখনো ধরা যায়নি? না, আজই তার ছবি ছাপা হয়েছে কাগজে, আজ সন্ধ্যায় টিভিতেও দেখানো হবে। বিকৃত মস্তিষ্কের মানুষ, পকেটে টাকা পয়সা বোধহয় সামান্যই আছে। আমার তো ধারণা ওকে ধরা এখন। বাসু সাহেব বলেন, ছেলে খেলা। রবি হাসল, বলল, অনেকটা তাই স্যার, আমরা তো তাই আশা করছি। 2 কি 3 দিন। বাস্তবে ব্যাপারটা হলো উল্টো। একটার পর একটা বিশ্রী ঘটনা, মারাত্মক ও বেদনাদায়ক। রবি বোসের ঘোষণা অনুসারে 3 দিনের মধ্যে লোকটা আদৌ ধরা পড়ল না, কিন্তু 7 জন নিরীহ লোক গণধোলাইয়ের শিকার হলো। তাদের অপরাধ, তাদের দেহাকৃতি এবং জীবিকা ওই অজ্ঞাত আততায়ীর মতো। ওই 7 জনের মধ্যে 2 জন মারাই গেল। তাদের একজন ফিরি করত ধূপকাঠি, 2য় জন বেচত না, কিনত।
পুরনো খবরের কাগজ। স্বয়ং মুখ্যমন্ত্রী বেতারে বিবৃতি দিলেন, দূরদর্শনে উপস্থিত হয়ে বিশেষ ঘোষণায় অতি উৎসাহী জনগণকে অনুরোধ করলেন, যা করণীয় তা পুলিশকেই করতে দিন। সরকার জনগণের সহযোগিতা চান, নিশ্চয়ই চান, তবে সীমিত ক্ষেত্রে। সন্দেহজনক কিছু নজরে পড়লে জনগণ যেন অনুগ্রহ করে থানায় খবর দেন। সরকার জনগণের কাছে আর কোনো সক্রিয় সাহায্য কামনা করছেন না। এতে লাভবান হলো কিছু সাময়িক পত্রিকা, যারা মুখরোচক স্ট্যান্ড নিউজ ছাপাতে ওস্তাদ। পত্রিকার চিঠিপত্র বিভাগের বৃকদর অংশ দখল করল এবিসি হত্যা রহস্য। কাগজ খুলে কেউ দেখতে চায় না জরুরি খবরগুলো। ভারত এশিয়াডে কত নিচে নামল, প্রধানমন্ত্রীকে কি জাতের সম্বোধনা করা হলো, অথবা পূর্তমন্ত্রী কোন মন্ত্রীকে কবে মাল্যভূষিত করলেন, সকলেই সর্বপ্রথমে জানতে চায় লোকটা ধরা পড়েছে কিনা। এই যখন সারা দেশের অবস্থা, তখনই ডাকযোগে এসে পৌঁছল সেই দুঃসাহসী হত্যাবিলাসীর চতুর্থ প্রেমপত্র। এবারও খামের ওপর ভুল ঠিকানা। পোস্টাল জোনটায় একটি মাত্র ভ্রান্তি। প্রথম সংখ্যাটা 7-এর বদলে 1, অর্থাৎ পোস্টাল জোন 100053। চিঠিখানা চন্দননগরের ডাকঘরের ছাপ নিয়ে চলে গিয়েছিল শ্রীনগর। সেখান থেকে পুনর্নির্দেশিত হয়ে বাসু সাহেবের হাতে এসে পৌঁছালো 16 তারিখে। একই রকম খাম, কাগজ, এক পিঠে আগ কষা, অপর পিঠে না, এবার দুটি ছবি, দুটি একরঙা লাইন ব্লক, অন্য কোনো বই থেকে কেটে আঠা দিয়ে সাটা। ডি ফর ডিপ্লোডোকাসেয়া নামা, পি কে বাসু বারাটল ল্যাংরাথেরিয়া মিশু মহাশয়। কি মর্মবিদারক দৃশ্য! বিশালাকায় ব্যারিস্টার ল্যাংরাথেরিয়ামকে একজন সামান্য মানুষ, যাহাকে কেহই চেনে না, যাহার ক্ষমতাকে কেহই স্বীকৃতি দেয় না, গলায় দড়ি দিয়া টানিয়া লইয়া যাইতেছি। অহেতুক জীবহত্যা করিতেছেন কেন? সংবাদপত্রে একটি বিবৃতি দিয়া নিঃশর্ত আত্মসমর্পণ করাই বাঞ্ছনীয় নহে কি? আপনার দম্ভ কি এতই আকাশচুম্বী? ঈশ্বর আপনাকে সুমতি দিন, এই কামনা। ডি ফর দীঘা, তাং 25শে ডিসেম্বর, ইতি ডিইএফ। পরদিন সকালে রবি বোস এসে হাজির। বললে, এক এক সময় ইচ্ছে করে রিজাইন দিয়ে ওই নরক থেকে বেরিয়ে আসি। পুলিশের চাকরি তারাই করে যারা গত জন্মে গোহত্যা ব্রহ্মহত্যা করেছিল। বাসু সাহেব হাসতে হাসতে বলেন, কেন হে, এমন খেপে গেলে কেন? রবি বুঝিয়ে বলে তার অন্তর্দাহের ইতিকথা। গতকালই সন্ধ্যায় বাসু সাহেবের ওই চতুর্থ পত্রখানি তার হস্তগত হয়েছিল। এবার বাসু সাহেব নিজে যাননি, রবিকে চিঠিখানি পাঠিয়ে দিয়েছেন। ও তৎক্ষণাৎ গোয়েন্দা বিভাগে বরাট সাহেবের সঙ্গে দেখা করে এবং অনুরোধ করে ওই দিনই আবার একটা কনফারেন্সের ব্যবস্থা করতে। ডক্টর ব্যানার্জি, ডক্টর মিত্র এবং বাসু সাহেবকে ওই চতুর্থ পত্রটি বিশ্লেষণ করার সুযোগ দিতে। বরাট সরাসরি অস্বীকার করেন, বলেন, ওসব থিওরিটিক্যাল বিশেষজ্ঞের পর্যায়ে পার হয়ে গেছে, এখন শুধু অ্যাকশন, যে কাজ গোয়েন্দা বিভাগ যথারীতি করছে। ওই 3 জন বিশেষজ্ঞকে নাকি ইতিপূর্বেই ফর্মাল ধন্যবাদ জানানো হয়েছে। তারপর রবি স্বয়ং আইজি ক্রাইমের সঙ্গে লন্ডন স্ট্রিটে গিয়ে দেখা করেছিলেন। তিনি বলেছিলেন, অফিসিয়ালি স্পিকিং, বরাটেরই যা কিছু করণীয়, সে যেভাবে অগ্রসর হতে চায় হোক। তবে তিনি ব্যক্তিগতভাবে বাসু সাহেবকে একটি ধন্যবাদপত্র পাঠিয়েছেন। বাসু সাহেব পত্রখানি নিয়ে পড়লেন, তারপর প্রশ্ন করলেন, মিস্টার বরাটকে বলেছিলে যে আমি ওই সিজ করা জিনিসগুলো দেখতে চাই? বলেছিলাম। তাতে উনি বললেন, একটি মাত্র শর্তে উনি তা আপনাকে দেখতে দেবেন, যদি আপনি কথা দেন লোকটা ধরা পড়লে আপনি তার ডিফেন্স কাউন্সিল হবেন না। অল রাইট, তখনই না হয় দেখব। তখনই মানে কখন? যখন ডিফেন্স কাউন্সিল হিসেবে আদালতে দাঁড়াবো। পিপলস এক্সিবিট হিসেবে সবই ওরা আমাকে দেখাতে বাধ্য হবে। তার মানে আপনি ওই লোকটার? হ্যাঁ রবি, আমি চেষ্টা করব প্রমাণ করতে যে সে সজ্ঞানে হত্যা করেনি, সে পাগল। আপনি তাই মনে করেন? আমি তাই মনে করি। মানসিক চিকিৎসালয়ের ডাক্তারের রিপোর্টটা দেখনি? ও অস্মার রোগে ভুগছিল, ওর স্মৃতি মাঝে মাঝে হারিয়ে যায়।
তখন যদি সে কাউকে, আর তাছাড়া বনানীর লাভার হিসেবে বুড়োটাকে তুমি কি কল্পনা করতে পারছো? না, কিন্তু ওর ঘরে ওই টাইপরাইটার আর পাতা কাটা ওই সুকুমার রচনার সংগ্রহ। ডাক্তার দাশরথীদের বয়স কত, তার ব্যাকগ্রাউন্ড কি, তুমি কি খোঁজ নিয়ে জেনেছ ওই অঙ্কের মাস্টার প্রাইভেট টিউশনি করতেন কিনা? ওর ঘরে কোনো কলেজের অল্প বয়সী ছেলে সন্ধ্যার পর এসে ওর প্রাইভেট টিউশনির ক্লাস করতো কিনা? এলে সে টাইপরাইটিং জানে কিনা? টাইপরাইটারটা ব্যবহার করতো কিনা? মাই গড, এইসব কথা তো। গুড বাই মাই ফ্রেন্ড। আজ তোমার বসের কাছে রিপোর্ট করো। আমার সহকারী হিসেবে আর তোমাকে কাজ করতে হবে না। আই ফায়ার ইউ। তার মানে এই নয় যে আমি তোমার উপর রাগ করেছি। প্রয়োজনে তোমাকে ডেকে পাঠাবো, কিন্তু এরপর থেকে তুমি আর আমি ভিন্ন ক্যাম্পে। তোমার চাকরির নিরাপত্তাটাও তো আমাকে দেখতে হবে। রবি বোস এগিয়ে এসে বাসু সাহেবকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। ডাক্তার দাশরথী দে বাড়ি ছিলেন না, রোগী দেখতে বেরিয়েছিলেন। প্রমীলা ওদের সাদরে বসতে দিলেন। প্রমীলা এবং মৌ দুজনেই বাসু সাহেবকে ভালোভাবে চেনেন, মানে ব্যক্তিগতভাবে নয়, তার কীর্তি কাহিনীর জন্য। প্রমীলা বললেন, উনি বাড়িতে নেই তাতে কি হয়েছে? আপনি ঘরটা যদি দেখতে চান। ঘরটা তো দেখবই, তার আগে বলুন, কাগজে যেটুকু প্রকাশিত হয়েছে তার বাইরে ওর সম্বন্ধে কি জানেন? আচ্ছা, আমি বরং একে একে প্রশ্ন করে যাই। উনি কবে প্রথম আসেন, কিভাবে, তার আগে কোথায় ছিলেন? এই বাড়িতে উনি এসেছেন বছরখানেক আগে। ওর ডিসপেন্সারিতে একদিন এসেছিলেন একটা চাকরির খোঁজে। উনি চিনতে পারেন। সে সময় মাস্টার মশাই ছিলেন বেকার। কোথায় থাকতেন জানি না, তবে উনি একাধিক ডিসপেন্সারিতে কম্পাউন্ডারের কাজ করেছেন। যদিও পাশ করা কম্পাউন্ডার নন, মাঝে কিছুদিন নাকি কোনো এক ছাপাখানায় প্রুফ রিডারের কাজও করেছেন। তখন ওই প্রেসেই থাকতেন, কোথাও বেশি দিন টিকে থাকতে পারেননি। বারে বারে চাকরি খুঁয়েছেন। হাইকোর্টের কাছে পথের ধারে বসে টাইপিংও করেছিলেন কিছুদিন, কিন্তু তাতে পেট চলে না। মাথা গোজার আশ্রয়ও তখন ছিল না। উনি বারে বারে চাকরি খুঁয়েছেন কেন? ওর পাগলামির জন্যে? হয়তো তাই। মৌ উপর পড়া হয়ে বললে, গল্পচ্ছলে মাস্টারমশাই আমাকে দুটি কেস হিস্ট্রি বলেছিলেন। সে দুবার কেন তার চাকরি যায়। একবার একটি ডিসপেন্সারিতে ক্যাশ থেকে কিছু টাকা চুরি যায়। দোকানের সবাই বলেছিল তারা টাকা নেয়নি, আর মাস্টারমশাইয়ের বক্তব্য ছিল আমার মনে নেই। দ্বিতীয়বার প্রেসের চাকরি খোয়া যায় সম্পূর্ণ অন্য কারণে। একটি অঙ্কের বই ছাপা হচ্ছিল, উনি প্রুফ রিডার। ধুম তর্ক বাঁধিয়েছিলেন লেখকের সঙ্গে। ওর মতে লেখকটি অঙ্কের কিছুই বুঝতেন না। যেভাবে তিনি পাণ্ডুলিপিতে অঙ্কগুলি কষেছিলেন তার চেয়ে সহজ পদ্ধতিতে সেগুলি নাকি কষা যায়। কষে নাকি দেখিয়েও দিয়েছিলেন। লেখক ছিলেন অঙ্কের একজন অধ্যাপক। তর্কাতর্কির সময় তিনি নাকি ওই অধ্যাপকের গলা টিপে ধরেন, ফলে চাকরি খোয়ান। উনি কি টাইপ রাইটিং জানতেন? হ্যাঁ, বেশ ভালোই। আমি ওর কাছেই শিখেছিলাম। শিশু সাহিত্য পড়তেন? পড়তে ভালোবাসতেন? যথেষ্ট। বরং বড়দের চেয়ে শিশু ও কিশোর সাহিত্যই বেশি করে পড়াতেন। বাসু হঠাৎ মৌয়ের দিকে ফিরে বললেন, তুমি এই দুটি শব্দ কখনো শুনেছ? বেচারা থেরিয়াম আর চিল্লানোসোরাস? এমন অদ্ভুত প্রশ্নটা শুনে মৌ একটু থতমত খেয়ে যায়। সামলে নিয়ে বলে, হ্যাঁ, সুকুমার রায়ের একটা হাসির গল্পের দুটি নাম। বইটিতে ছবিও আছে ওই জীবের। চিল্লানোসোরাস বেচারা থেরিয়ামকে কামড়াতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কামড়ালো না। হঠাৎ কথা জিজ্ঞাসা করলেন কেন? সেই প্রশ্নের জবাব না দিয়ে বাসু বললেন, ওই গল্পটা বা ওই জন্তু দুটোর নাম নিয়ে কখনো মাস্টার মশাইয়ের সঙ্গে তোমার কোনো আলোচনা হয়েছে? তোমার মনে পড়ে? মৌ একটু ভেবে নিয়ে বললে, মনে পড়ে না। হঠাৎ ওই জন্তু দুটো? বাসু সাহেব প্রমীলা দেবীকে বললেন, এবার চিলেকোঠা ঘরটা দেখি। ঘরটা উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন।
আলমারি হাট করে খোলা, বই বা টাইপরাইটার নেই। মাস্টারমশাইয়ের কাগজপত্র, জামা কাপড়, কলমদানি, পিনকুশন, পেপারওয়েট কিচ্ছু নেই। এই ঘরে এখন তল্লাশি করা নিরর্থক। ওরা নেমে আসছিলেন, হঠাৎ বাসু সাহেব দেওয়ালের একটা অংশের দিকে আঙুল তুলে বললেন, ওইখানে দীর্ঘদিন একখানা ছবি টাঙানো ছিল, ফ্রেমে বাঁধানো। মাস্টারমশাই নিশ্চয়ই সেটাই আপনারা খুলে পুলিশকে দিয়েছেন। মামের দৃষ্টি বিনিময় হলো। প্রমীলা জবাব দেবার আগেই মৌ বললে, না, আমাদের ফ্যামিলি অ্যালবাম থেকে খুলে মাস্টারমশাইয়ের ছবিখানি দেওয়া হয়েছে। আইসি, তাহলে ওখানে যে ফটোটা ছিল সেটা কার ফটো ছিল? ফটো না ছবি? মই জবাব দিল, ফটোটা কার তা শুনে বাসু বলেন, আইসি, কাগজে ওর নামে যেসব কথা বেরিয়েছে তারপর ছবিখানা নামিয়ে সরিয়ে রাখা হয়েছে। কিন্তু সরিয়েছেন কে? আপনারা কেউ না, শিবাজীবাবু নিজেই। নামিয়েছিলেন মাস্টারমশাই, সরিয়ে রেখেছেন মা। আইসি। সিঁড়িতে পদশব্দ শোনা গেল। ইতিমধ্যে ডাক্তারবাবু ফিরে এসেছেন। দ্বিতলে কুসুমীর মায়ের কাছে খবর পেয়ে উঠে এসেছেন চিলেকোঠার ঘরে। বয়স 50-এর কাছাকাছি। বনানীর প্রেমিক হওয়ার সম্ভাবনা অল্প। ওরা আবার ফিরে গিয়ে দ্বিতলের ঘরে বসলেন। ডাক্তার সাহেব আরও কিছু তথ্য সরবরাহ করতে সক্ষম হলেন, বিশেষ করে মাস্টারমশাইয়ের বর্তমান নিয়োগকর্তা সম্বন্ধে। নিতান্ত অপ্রত্যাশিতভাবে পণ্ডিচেরি থেকে একখানি চিঠি আসে মাতৃসদন থেকে। কি এক মহারাজ শিবাজীবাবুকে পত্র লেখেন। পত্রটা বস্তুত গোটা ফাইলটাই পুলিশে সিজ করেছে, তবে প্রথম চিঠিখানের বয়ান ডাক্তারবাবুর স্পষ্ট মনে আছে। মহারাজ জানিয়েছিলেন তার এক ভক্ত, যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু শিবাজী প্রতাপ চক্রবর্তীর ছাত্র, মহারাজকে তার মাস্টারমশাইয়ের আর্থিক দুরবস্থার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য করতে অনুরোধ করেছেন। মাতৃসদন ওকে সাহায্য করতে প্রস্তুত। বিনিময়ে শিবাজীবাবুকেও মাতৃসদনের সেবা করতে হবে। ঘরে ঘরে গিয়ে ধর্মপুস্তক বিক্রয় করে আসতে হবে। 450 টাকা মাস মাহিনায়। মাস্টারমশাই সাগ্রহে চাকরিটি গ্রহণ করেন। মাসে মাসে মানি অর্ডারে টাকা আসত। মানি অর্ডারে? চেক বা ব্যাংক ড্রাফটে নয়? না, বরাবর মানি অর্ডারেই টাকা আসতে দেখেছি, আর মাঝে মাঝে পোস্টাল পার্সেলে বই। মাতৃসদনের ঠিকানাটা দিন দেখি। দেখা গেল ওদের কাছে তা নেই। ওই ফাইলেই সব কিছু ছিল। ডাক্তারবাবু ওদের লেটার হেড প্যাডের চিঠি বহুবার দেখেছেন। অপ্রয়োজন বোধে ঠিকানা টুকে রাখেননি। ইতিমধ্যে চা পানের পাট চুকেছে। বাসু সাহেব গাত্রোত্থানের চেষ্টা করতেই ডাক্তারবাবু বললেন, একটা অনুরোধ করব স্যার। কি বলুন? মাস্টারমশাই 2-4 দিনের মধ্যে নিশ্চয়ই ধরা পড়বেন। আপনি কি তার ডিফেন্সটা নিতে পারেন না? ব্যারিস্টার দেবার মতো আর্থিক সঙ্গতি অবশ্য আমার নেই, কিন্তু ওর কয়েকজন ধনী ছাত্রকে আমি চিনি, মানে আমারই সব ক্লাস ফ্রেন্ড। আমরা চাঁদা তুলে। বাসু বলেন, দেখুন ডক্টর দে, টাকার জন্য আটকাবে না, কিন্তু কেসটা আমি নেব কি না তা নির্ভর করছে সম্পূর্ণ অন্য বিষয়ের ওপর। জানি, শুনেছি আপনার কথা। আপনি নিজে যাকে মনে করেন নির্দোষ তার কেসটি আপনি গ্রহণ করেন, যাকে মনে করেন দোষী তাকে পরামর্শ দেন গিল্টি প্লিড করতে। কিন্তু এই কেসটা যে সম্পূর্ণ অন্যরকম বাসু সাহেব, মাস্টারমশাই তো নিজেই জানেন না তিনি গিল্টি না নট গিল্টি। বাসু বললেন, আগে তিনি ধরা পড়ুন, তবে আপনার অনুরোধটা আমার মনে থাকবে। পরদিন সকালে বাসু সাহেব চন্দননগরে একটা ফোন করে জানালেন যে তিনি বিকেলে ওখানে আসবেন। টেলিফোন ধরেছিলেন বিকাশবাবু। তিনি আগ্রহ দেখালেন, বললেন, তাহলে মধ্যাহ্ন আহারটা এখানেই করে যাবেন স্যার, বিকেলের বদলে এবেলাই? না, কারণ আমার একটা লাঞ্চ অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি গিয়ে পৌঁছাবো বিকেল 4টে নাগাদ। মিস গাঙ্গুলিকে কি তখন পাওয়া যাবে? আমি খবর পাঠাচ্ছি। তোমার দিদি কেমন আছেন? দিন দিন খারাপের দিকে। বাসু সাহেব এবার রিভলভারটার সঙ্গে নিলেন কিনা সুজাতা জানে না, কিন্তু ওর ক্যামেরা, টেলিফটো লেন্স, বাইনোকুলার, কম্পাস ও মাপবার ফিতে যে নিয়েছেন তা টের পেল। এইসব সরঞ্জামের কি প্রয়োজন
জিজ্ঞাসা করতে সাহসী হলো না। ইতিমধ্যে কৌশিক আসানসোল থেকে যে ফটো তুলে এনেছে সেগুলো সঙ্গে নিয়েছেন। বিকাশ ওদের সাদরে নিয়ে গিয়ে বসালো বৈঠকখানায়। অনিতা গাঙ্গুলিও ছিল। বাসু ওর সব সরঞ্জাম টেবিলে সাজিয়ে রেখে প্রথমেই স্টাডি রুমটার মাপজোক নিলেন। কত লম্বা, কত চওড়া, জানলাগুলি মেঝে থেকে কত উপরে। ওর নির্দেশ মতো সুজাতা একটা খাতায় মাপগুলি লিখে নিল। গেট থেকে সদর দরজার দূরত্বটা মাপতে গিয়ে প্রাণান্ত হলো কৌশিকের। দারোয়ান আর বলাই সাহায্য করল ওকে। বাড়িটার এক গাদা ফটো নিলেন। যে বেঞ্চিটার নিচে মৃতদেহটি আবিষ্কৃত হয়েছিল তারও বেশ কয়েকটি ফটো। বালিয়ারির উপর থেকে টেলিফটো লেন্স লাগিয়ে দূর থেকে অনেকগুলি ফটো। কারো সাহস হলো না প্রশ্ন করতে, এইসব কোন ভূতের বাপের শ্রাদ্ধে লাগবে। বারে বারে বাইনোকুলার দিয়ে গঙ্গার ওপরে কিছু খুঁজছিলেন তিনি। কম্পাস বার করে নির্ধারণ করলেন বাড়িটি ঠিক পূর্বমুখী নয়, 7 ডিগ্রি দক্ষিণ পূর্ব দিকে সরে আছে। এরপর অনিতা এসে বলে, আপনারা ভিতরে এসে বসুন, আফটারনুন টি রেডি। ওরা ঘরে এসে বসলেন। বাসু বললেন, চা নিশ্চয়ই খাবো, কিন্তু এই যে হাই টি। এরপর কিছুক্ষণ শিবাজি চক্রবর্তীর বিষয়ে আলোচনা হলো। কি অপরিসীম আশ্চর্য, লোকটা এখনো ধরা পড়ল না। পুলিশ কোনো কর্মের নয়। বাসু খবরটা প্রকাশ করলেন। ইতিমধ্যে উনি চতুর্থ পত্রটি পেয়েছেন, ডি ফর দীঘা। বিকাশ এবং অনিতা দুজনেই আঁতকে ওঠে। বিকাশ বলে, সর্বনাশ, তারিখটা 25শে ডিসেম্বর। অনিতা বললে, দীর্ঘ সময়ের ব্যবধান দিয়েছে, এর মধ্যে নিশ্চয়ই ধরা পড়ে যাবেন। বিকাশ বললে, দীর্ঘ সময়ের ব্যবধান ইচ্ছা করেই দিয়েছে। জগদ্ধাত্রী পূজায় যেমন চন্দননগরে ভিড় হয়, ঠিক তেমনি বড়দিনে ভিড় হয় দীঘাতে। ডি নাম বা উপাধির কে কে আসবে পুলিশ তা কেমন করে জানবে? আপনি কবে চিঠিটা পেলেন? কাগজে বিজ্ঞপ্তি দিচ্ছেন নিশ্চয়ই। কবে ছাপা হবে? বাসু বলেন, এনি ডে। আজ বের হয়নি, কাল পরশু বের হবে। তোমার দিদিকে কি খবরটা জানানো হয়েছে? না, ডাক্তার বলছে ম্যাক্সিমাম 1 মাস। কি দরকার? অসুখটা কি? ক্যান্সার। ওকে বলা হয়েছে। জামাইবাবু হঠাৎ বিশেষ কাজে দিল্লি যেতে বাধ্য হয়েছেন, সপ্তাহ 2 মধ্যে ফিরবেন। বাসু সাহেব অনিতার দিকে ফিরে বলেন, সেদিন একটা প্রশ্ন করেছিলাম, ডক্টর চ্যাটার্জির রিসার্চটা কি জাতের ছিল? তুমি বলেছিলে তিনি একটি রবীন্দ্র অভিধান রচনা করছিলেন, তার মানেটা কি? অনিতা ওকে ব্যাপারটা বুঝিয়ে দিল। এটা শেষ পর্যন্ত একটি অভিধানের রূপ নিত। প্রতিটি শব্দ রবীন্দ্রনাথ কোথায় কি অর্থে ব্যবহার করেছেন তার খতিয়ান। সেটা কি কাজে লাগবে? অনেক কাজে লাগতে পারে। ধরুন আপনাকে প্রশ্ন করলাম, করো করো অপাবৃত হে সূর্য আলোক আবরণ। এই পংক্তিটা রবীন্দ্রনাথ কবে, কোথায় এবং অপাবৃত শব্দ কি অর্থে ব্যবহৃত করেছেন আপনি বলতে পারেন? না। কোথায়? আমার মুখস্থ নেই, কিন্তু অভিধান থেকে বলতে পারবো। আলোক, সূর্য কিংবা অপাবৃত এই 3টে এন্ট্রির যে কোনো একটাতে পাওয়া যেতে পারে। এইটে অফাইল। এই দেখুন, ফাইল থেকে দেখালো, লেখা আছে অপাবৃত অনাবৃত তত্ত্বং প্রসন্ন পাবৃণ্য সত্য ধর্মায় দৃষ্টায়। 15 কর কর অপাবৃত হে সূর্য আলোক আবরণ। জন্মদিনে 13-11 মাঘ 1347, উদয়ন সকাল। তার অর্থটা কি দাঁড়ালো? জন্মদিনে কবিতা গ্রন্থের 13 নম্বর কবিতা। 11 মাঘ 1347 তারিখের সকালে উদয়নে বসে কবি ওই পংক্তিটি রচনা করেছিলেন। অপাবৃত শব্দের অর্থ অনাবৃত করা। কবির ওই পংক্তিটির মূল ভাবের উৎস হচ্ছে ঈশোপনিষদের পঞ্চদশ মন্ত্রটি, তত্ত্বং প্রসন্ন পাবৃণ্য সত্য ধর্মায় দৃষ্টায়। বাসু বলেন, দারুণ কাজ করেছিলেন তো ডক্টর চ্যাটার্জি, কিন্তু রবীন্দ্রনাথ কি ওই অপাবৃত শব্দটা অন্য কোথাও ব্যবহার করেননি? হয়তো করেছেন, সেটা বোঝা যেত গ্রন্থটা সম্পূর্ণ হলে, কারণ উনি প্রতিদিনই ছোট ছোট কাগজে এইসব নোট লিখে দিতেন।
আর আমরা সেগুলি বিভিন্ন ফাইলে অভিধানের রীতিতে পরপর গেঁথে রাখতাম। কম্পাইলেশন শেষ হলে বোঝা যেত অপাবৃত শব্দটা কবি কতবার কোথায় কোথায় কী অর্থে ব্যবহার করেছেন। এই সময়ে একজন ইউনিফর্মধারী নার্স এসে অনিতাকে জানালো মিসেস চ্যাটার্জি তাকে ডাকছেন। এক্সকিউজ মি বলে অনিতা উঠে গেল দ্বিতলে। একটু পরেই ফিরে এসে বাসু সাহেবকে বলল, দিদি টের পেয়েছেন যে আপনি এসেছেন, শুক্লা ওকে জানিয়েছি। শুক্লাকে? এই মিসেস চ্যাটার্জির ডে টাইম নার্স যুক্ত করে নমস্কার করল। উনি আপনার কীর্তি কাহিনীর কথা জানেন। বস্তুত উনি আপনার একজন ফ্যান। আমাকে দিয়ে অনুরোধ করেছেন যাবার আগে যেন আপনি তার সঙ্গে দেখা করে যান। তা আমার এখানকার কাজ তো মিটেছে, মাপযোগ সবই নেওয়া হয়েছে, চলো যাই। বিকাশ বলে, কিন্তু স্টাডি রুমের মাপটা কোন কাজে লাগবে? বাসু হেসে বললেন, ট্রেড সিক্রেট কি কেউ কাউকে জানিয়ে দেয়? চলো দোতলায় যাই। মিসেস চ্যাটার্জির বয়সটা আন্দাজের বাইরে। ককটেকা ডাস্টার, ওর তরুদেহের ব্ল্যাকবোর্ডে লেখা কৈশোরের স্বপ্ন, তারুণ্যের উদ্দামতা, যৌবনের নিভৃত কুজনের সব ইতিকথা লেপে মুছে দিয়েছে। ব্ল্যাকবোর্ড ব্ল্যাঙ্ক। কঙ্কালসার দেহটি বিরাট ডবল বেড শয্যায় অর্ধশায়িত। পিঠের দিকে একাধিক উপাধান। হাত দুটি সবল, কারণ যুক্ত করে নমস্কার করে অম্লান হেসে বললেন, ওয়েস্টের ওয়েস্ট থেকে আজ প্রথম দেখলাম প্যারিমেসন অব দ্য ইস্টকে। বসুন। প্রথম ওয়েস্টের স্বরান্ত্র এবং দ্বিতীয় ওয়েস্টের দীর্ঘায়িত উচ্চারণে বাসু সাহেবের মনে হলো ওই শয্যালীন মহিলাটি এককালে পেনি দুলিয়ে স্কিপিং করতেন কোনো কনভেন্ট স্কুলে। আর ওর অম্লান হাসিটি দেখে অনুভব করলেন যন্ত্রণাদায়ক ক্যান্সার রোগও পারেনি ওর সব কিছু মুছে দিতে। আরও মনে হলো ডক্টর চ্যাটার্জি প অক্ষর পর্যন্তই লিখে গেছেন। ম অক্ষরে উপনীত হয়ে তিনি লিখে যাওয়ার সময় পাননি, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। বাসু সাহেব ওর শয্যা পার্শ্বে বসে পড়লেন। কঙ্কালসার হাত দুটি তুলে নিয়ে বললেন, ওয়েস্টের ওয়েস্ট কেন বলছেন মিসেস চ্যাটার্জি? সূর্য তো প্রতিদিন অস্ত যায়, উদিত হবার প্রতিজ্ঞা নিয়ে। এই তো কদিন আগে জগদ্ধাত্রীর বিসর্জন হলো, কিন্তু বিসর্জন তো নেমেসিস নয়, বিপূর্বক সৃজ ধাতুর অনট, বিশেষ রূপে জন্ম নেওয়া ধাতুটা সৃজ, বিসর্জনের মন্ত্র। পুনরাগমনায় চ। মনে হলো ভারী তৃপ্তি পেলেন ভদ্র মহিলা। মিনিট খানেক চোখ বুঝে স্থির থেকে বললেন, আমার নাম রমলা, আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। বাসু বললেন, তোমার কি কথা বলতে কষ্ট হচ্ছে রমলা? এখন হচ্ছে না, যখন স্প্যাজম আসে তখন হয়। যাই হোক, আপনার সঙ্গে আমার কয়েকটা গোপন কথা আছে বাসু সাহেব, ওদের যেতে বলুন। বাসু এদিকে ফিরলেন। ঘর ছেড়ে একে একে সকলে বার হয়ে গেল, এমনকি শুক্লা অনিতাও। দরজাটা বন্ধ করে দিয়ে এখানে বসুন। বাসু ওর আদেশ তামিল করার পর রমলা দেবী বালিশের তলা থেকে এক গোছা চাবি বের করে বললেন, ওই গোদরেজের আলমারিটা খুলুন। এইটা বাইরের চাবি, এটা সিক্রেট ড্রয়ারের। বাসু বিনা বাক্য ব্যয়ে নির্দেশ মতো কাজ করার পর মহিলা বললেন, একটা চন্দন কাঠের বাক্স আছে না বাঁ দিকে, ওপরে হাতির দাঁতের কাজ করা, পেয়েছেন? ওটা নিয়ে আসুন। দেখা গেল তাতে খান কয়েক গিনি আছে, আর একটা ফর্দ, গহনার ফর্দ। রমলা ওকে জানালেন, এই গহনাগুলি আছে ওর কলকাতার সেফ ডিপোজিট ভল্টে, সব তার স্ত্রীধন, বিবাহের যৌতুক অথবা পরে উপহার পাওয়া বা ক্রয় করা। বললেন, প্রতিটি গহনার পাশে তিনি এক একজনের নাম লিখে সই করে দিতে চান, যাতে তার অবর্তমানে। বাসু বাধা দিয়ে বললেন, এতদিন এসব করে রাখেননি কেন? তিনি যে মহিলাটির ব্যক্তিত্বে অভিভূত হয়ে নিজের অজান্তেই আবার আপনিতে ফিরে গেছেন তার টের পাননি। উনি রাজি ছিলেন না। সুপারস্টিশন, ওটা লিখলেই নাকি আমি মরে যাব। ওটা লেখা হয়নি এ কথা যতদিন আমার মনে থাকবে ততদিন মনের জোরেই আমি নাকি বেঁচে থাকব। আচ্ছা বলুন তো,
এসব নিছক পাগলামি নয়? তাছাড়া এই যন্ত্রণা নিয়ে পঙ্গু হয়ে আমি কি বেঁচে থাকতে চাই? বাসু সাহেবের মনে পড়ে গেল এই প্রশ্নটা তিনি জীবনে এই প্রথম শুনছেন না। সে প্রিয়জনটি কিন্তু ক্যান্সারে ভুগছিল না। উনি প্রশ্ন করলেন, আপনি ঠিক কি করতে চাইছেন? ওই লিস্টে প্রতিটি গহনা কাকে দিচ্ছি তা আমি লিখে সই করে দেব। কাগজখানা আপনার কাছে থাকবে। আমার মৃত্যুর পর আমার গহনার ভাগ কিভাবে হবে তার বিলি ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। আর একথা আপনি ওকে জানাবেন না। উনি দিল্লি থেকে ফিরে আসতে আসতে আমার যদি কিছু হয়ে যায়। বাসু অন্ধকারে একটা ঢিল ছুড়লেন। উনি কবে ফিরবেন আপনাকে কিছু বলে গেছেন? না, সেই সময় আমার একটা ক্রাইসিস চলছিল। যাওয়ার সময় দেখা করেও যেতে পারেননি। তবে দিল্লিতে পৌঁছে চিঠি দিয়েছে, লিখেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওর রবীন্দ্র অভিধান বাবদে একটা গ্র্যান্ট না রিসার্চ স্কলারশিপ দেবার সম্ভাবনা আছে। ও তাই নিয়ে দরবার করতে গেছে। ফিরতে কিছুদিন দেরি হবে। তার আগেই যদি। এই সংবাদটা চমকপ্রদ বই কি। দিল্লি থেকে স্বর্গীয় চন্দ্রচূড় চট্টোপাধ্যায় মহাশয়ের পত্র প্রেরণ। কিন্তু কৌতূহল দেখানো চলে না। বাসু বলেন, সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্ট? রবীন্দ্রনাথের বিষয়ে সেন্টারের এত দরদ? এই দেখুন না। অম্লান বদনে বালিশের তলা থেকে একটি খাম বার করে দিলেন। খামের ওপর টাইপ করা মিসেস রমলা চট্টোপাধ্যায়ের নাম ঠিকানা। পোস্টাল ছাপটা পরিষ্কার নয়াদিল্লির। বাসু ইতস্তত করে বলেন, ওর আপনাকে লেখা চিঠি আমি পড়ব? এমন কিছু প্রেমপত্র নয়। আমাদের বিয়ে হয়েছে 21 বছর আগে। পড়ুন। খামের ভিতর থেকে চিঠিখানা বার করলেন। টাইপ করা চিঠি, আদ্যন্ত ফরাসি ভাষায়। সম্বোধনেই হোঁচট খাওয়ার অভিনয় করে বললেন, মঞ্চেরি মানে? আপনার আরেক নাম কি মঞ্চেরি? হাত বাড়িয়ে খামটা ফেরত নিলেন রমলা দেবী। হাসতে হাসতে বলেন, মঞ্চেরি নয়, মন চেরি। ফরাসি শব্দ একটা, আদরের ডাক, আমার প্রিয়। আদ্যপন্ত চিঠিটাই ফরাসি ভাষায় লেখা। বাসু বলেন, আপনারা কি ফরাসি ভাষায় প্রেমপত্র আদান প্রদান করতেন? উপায় কি? আমি স্কুল কলেজে পড়িয়েছি পারিতে। আমার বাবা ছিলেন পারির ইন্ডিয়ান এম্বাসিতে, ফরেন সার্ভিসে। ইংরেজিটা পরে শিখেছি। আর উনি যেটা ডক্টরেট করেছেন সেই বাংলা সামান্যই জানি। যাক, কাজের কথায় আসুন। এই লিস্টটা বানিয়ে আপনি আমার এক্সিকিউটর হিসেবে কি? নিশ্চয়ই করব। বলুন আপনি একে একে। লিস্টে 35টা আইটেম, প্রত্যেকটি গহনার নিখুঁত বিবরণ ও ওজন উল্লিখিত। উনি একে একে বলে গেলেন কে কোনটা পাবে। অনিতা পাবে হীরের নেকলেস ছড়া আর মকরমুখী বালা, শুক্লা ছগাছা চুড়ি, উমা বলাইয়ের স্ত্রী মফ চেনটা, বুধির মা ঝি কানবালা, সীতা দারোয়ানের ঘরোয়ালি, দুগাছা চুড়ি ইত্যাদি ইত্যাদি। অধিকাংশই বাসু সাহেবের অপরিচিতা। তাদের বিশদ পরিচয়ও লিখে নিলেন। তারপর প্রশ্ন করলেন, বিকাশবাবুর ভাবি বধূকে কিছু দিচ্ছেন না? বাকি সম্পত্তিটাই তো তার। উনি যাবতীয় সম্পত্তি আমার নামে উইল করে দিয়েছেন। আমি আর কতদিন? আর আমার একমাত্র ওয়ারিশ তো খোকনই, বিকাশ। দিন এবার সই করে দিই। বাসু বলেন, না, এখনই নয়। অন্তত দুজন সাক্ষীর সামনে সইটা করবেন। আমি সুজাতা আর বিকাশবাবুকে ডাকি বরং। বিকাশের বদলে অনিতাকে ডাকলে হয় না? না, হয় না। অনিতা একজন বেনিফিশিয়ারি, মানে তাকেও আপনি কিছু দিচ্ছেন যে। অগত্যা এরপর বিকাশ ও সুজাতাকে ডেকে উনি ব্যাপারটা বুঝিয়ে দিলেন। সাক্ষী হিসেবে ওদের দুজনকে সই দিতে হবে। রমলা সই দিলেন, বাকি 3 জনও দিলেন। এরপর বাসু সাহেব সুজাতাকে বলেন, ডক্টর চ্যাটার্জির স্টাডি রুমে একটা স্ট্যাম্প প্যাড দেখেছি, ওটা নিয়ে এসো। 4 জনের টিপছাপও নিতে হবে। বিকাশ বললে, টিপছাপের কি দরকার? সই করেই দিলাম তো। বাসু তার দিকে তাকিয়ে বলেন, MA পাশ করার পর কিছুদিন ল পড়েছিলে বুঝি?
না তো। কেন? লাখ টাকার ওপর যার মূল্যবান তেমন দলিলে সইয়ের সঙ্গে টিপছাপও দিতে হয়। ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট 1935 অ্যামেন্ডেড ইন 1955 ধারার নম্বর 135C। বিকাশ আর উচ্চবাচ্য করল না। সুজাতা স্ট্যাম্প প্যাডটা নিয়ে এলো। সকলের টিপছাপ নিয়ে কাগজখানা পকেটস্থ করলেন বাসু। রমলা বললেন, খোকন, তোরা আবার বাইরে যা, ওর সঙ্গে আমার আরও কিছু কথা আছে। দ্বিতীয়বার ঘর নির্জন হলে রমলা তার চন্দন কাঠের বাক্স থেকে 3খানি গিনি তুলে নিয়ে বাসু সাহেবকে দিলেন। বললেন, দুটো আপনার ফি আর একটা সুজাতাকে আমার উপহার। এবার আলমারিটা বন্ধ করে চাবিটা আমাকে দিয়ে যান। ফেরার পথে বাসু সাহেব বললেন, চলো শিয়ালদার কাছে সুইট হোমে একটা ঢু মেরে যাই। সুইট হোম কেন? বিকাশবাবুর অ্যালিবাইটা পাকা কিনা যাচাই করতে, অর্থাৎ 6 তারিখে সন্ধ্যায় ও ওই হোটেলে চেক ইন করেছিল কিনা। কৌশিক বলে, কিছু মনে করবেন না মামু, আপনার সন্দেহ লিস্টে কি রানু মামিমাও আছেন? তার অ্যালিবাইটাও যাচাই করবেন? সুজাতা অট্টহাস্যে ফেটে পড়ে। বাসু বলেন, এইমাত্র জেনে এলাম যে লোকটা ঘড়িয়ালস্য ঘড়িয়াল। ভালোর জন্য যে এমন কৌশল করতে পারে, প্রয়োজনে খারাপের জন্য। কি জেনে এসেছেন? বাসু গাড়ি চালাতে চালাতে বর্ণনা দিলেন স্বর্গীয় চন্দ্রচূড়ের প্রেমপত্র খানির। বিকাশকে পরে জিজ্ঞাসা করে জেনেছেন চিঠিখানির ইংরাজি বয়ান বিকাশের, অনুবাদ করে ডুপ্লে কলেজের এক অধ্যাপকের, যিনি ভালো ফ্রেঞ্চ জানেন। অনিতা সুযোগ মতো আলমারি খুলে নিয়ে জেনেছিল চন্দ্রচূড় তার ধর্মপত্নীকে প্রেমপত্রে কি জাতীয় মধুর সম্বোধন করতেন। চন্দ্রচূড়ের সইটা জাল করা হয়েছে। তারপর ওই খামটা আর একটা বড় খামে ভরে বিকাশ তার দিল্লিবাসী এক বন্ধুকে পাঠিয়ে দেয় দিল্লির ডাকঘরে পোষ্টিত হতে। আদ্যন্ত পাকা ক্রিমিনালের কাজ। রমলা কিছুমাত্র সন্দেহ করেননি। সুজাতা বলল, কিন্তু বিকাশবাবুর স্বার্থটা কি? চন্দ্রচূড় খুন হন বা না হন, তিনি তো সম্পত্তির একমাত্র ওয়ারিশ। তা ঠিক, তবে এ পথ দিয়েই যখন যাচ্ছি, তখন সুইটটার হোমে পৌঁছানোর আগে সুইট হোমটার একটু ঢো দিতে দোষ কি? মনোহরবাবু অমায়িক লোক, হাত জোর করে বললেন, সরি স্যার, আমার গোটা হোটেল এখন বুকড, একটা ঘরও খালি নাই। বাসু সাহেব আত্মপরিচয় দিলেন। তাতে মনোহর বিগলিত হলেন ওই বারেটল অংশটায়। মনে হলো না তিনি বাসু সাহেবের নাম জীবনে কখনো শুনেছেন। বাসু বললেন, আমরা একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন করছি। কি করতাছেন? বাংলায় কয়েন মশাই, ইংরেজি ভালো বুঝি না, একজন অপরাধীকে খুঁজছি আর কি। আপনার হোটেল রেজিস্টারটা যদি কাইন্ডলি একবার দেখতে দেন। মনোহরবাবুর মূর্তি অন্যরকম হলো। বললেন, আজ্ঞে না, চোর স্যাচোর বদমাইশ আমার হোটেলে ওঠে না, সব ওই ভদ্রলোকের পোলা। বাসু বললেন, ও তা 3 কাপ চা হবে? বসে খেতাম। 3 কাপ স্যার আর 6 কাপ চা খান না, কিন্তু খাতাপত্তর দেখন চলবো না। আর কাইন্ডলি যদি একটা টেলিফোন করতে দেন। কেন দিমু না, 8 আনা লাগবো কিন্তু। শিওর। হিপ পকেট থেকে একটা আদলি বার করেন বাসু সাহেব। মনোহর ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন, তার মুখ চোখ লাল। বললেন, আপনি আমারে গাইল দিলেন? গালি? ও আই সি। না না, শিওর কই নাই। শিওর যারে শিওর কয় আর কি। আমার কিছুটা অরুষচারণের দোষ আছে। মনোহর শান্ত হলেন। আদলিটা পকেটস্থ করে ছোকরা চাকরটাকে বললেন, বাইরে 3 কাপ চা। কৌশিক টেলিফোনের রিসিভারটা তুলে বাসু সাহেবের দিকে ফিরে বললে, কত নম্বর স্যার? 457586। ওটা ডিআইজি সিআইডির পার্সোনাল লাইন। সুকোমল যদি থাকে তবে আমার নাম করে বলো, সুইট হোমের নামে একটা সার্চ ওয়ারেন্ট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। আমরা এখানেই বসে চা খাচ্ছি। অতি ধীরে গাত্রোত্থান করে মনোহর বলেন, ব্যাপার ডাগি, ডিআইজি সিআইডি আবার কেডা? ডেপুটি আইজি ডিটেকটিভ ডিপার্টমেন্ট।
সার্চ ওয়ারেন্ট ছাড়া যখন খাতাপত্র দেখা যাবে না। 3টে ডিজিট ডায়াল করা হয়েছিল, বাকি কৌশিক করতে পারল না। তার হাতটা মনোহরবাবু বজ্র মুষ্টিতে চেপে ধরায়। একেবারে অন্য মূর্তি, সব রকম সাহায্য করতে প্রস্তুত। হ্যাঁ, বিকাশবাবুকে উনি চেনেন, চন্দননগরের বিকাশ মুখুজ্জে। 6ই নভেম্বর কইলেন না? হ্যাঁ, আইছিলেন, রাত্রে থাকছিলেন, খায়েন নাই। পরদিন তার ফোন আইল, চন্দননগরের সেই চন্দ্রচূড়, নামটা শুনছেন না? ওই যে ABC হত্যার কেস, অরিত বুনাই। সেই ফোন পাইয়া ছুটল। তখন কয়টা? এই 9টা হইব মনে লাগে। আরও অনেক তথ্য অযাচিতই বলে গেলেন। বিকাশ এসেছিল গাড়িতে, গাড়ি খারাপ হয়, সারাতে দেয়। প্রথমে মনোহরবাবু ওকে সিট দিতে রাজি হননি, কারণ দোতলার 3 নম্বর ঘরে কলে কি গণ্ডগোল হয়েছিল, একেবারে পানি আসছিল না, আর সব সিট ভর্তি। তা বিকাশবাবু কইলেন, রাতটুকু তো থাকুম, পানি লয়া কি করুম, 1 বালতি পানি বাথরুমে দিয়া দেন, তাতেই হইব। বাসু প্রশ্ন করেন, তা কলটা রাত্রে সারানো গেল না? না, রাতে পেলাম্বার পাইব কই, পরদিন সারাইলাম। কৌশিক বুঝে উঠতে পারে না এসব খেজুরে আলাপ করে কেন উনি সময় নষ্ট করছেন। সুজাতা ইতিমধ্যে বর্ধমান থেকে ঘুরে এসেছে ময়ূরাক্ষীর গোপন বার্তা নিয়ে, 1 বান্ডিল প্রেমপত্র, সর্বসমিত 17খানি, তার ভিতর 7খানি অমল দত্তের, 2খানি যিনি লিখেছেন বাংলায়, তার নাম ঠিকানা পরিচয় নেই। প্রতিটি পত্র শেষে ইতি তোমার মালাকার। এর প্রথম পত্রটিতেই এই নামের গঙ্গোত্রী ইতিহাস আছে। প্রথম পত্রে প্রেমিক একটি উদ্ধৃতি দিয়েছিলেন, আমি তব মালঞ্চের হব মালাকার। বাকি 4খানি ইংরেজিতে টাইপ করা। ইনিও সাবধানী, ভাষা মার্জিত, পরিচয় গোপন রাখা হয়েছে। পত্র শেষে লেখা আছে, ইউরস এভার মুগ্ধ ভ্রমর। এই মুগ্ধ ভ্রমরটির ইংরেজিতে বেশ মুন্সিয়ানা আছে, টাইপিংয়েও ভুল কম। বেশ বোঝা যায় এ লোকটা বনানীর খুব ঘনিষ্ঠ ছিল না, ওরা শুধু প্রেম করতে চেয়েছিল অথবা ফুর্তি। ভবিষ্যৎ বিবাহিত জীবনের সম্ভাব্য বিড়ম্বনা এড়াতে আত্মগোপন করেছে। কৌশিক বললে, আমার ধারণা যে লোকটা বাসুমামুকে চিঠি লেখে সে প্রথম খুনটা করেছে এবং শেষ খুনটা, কারণ এ দুটির কোনো মোটিভ নেই। খুন করে কেউ লাভবান হয়নি, খুনের জন্যই খুন। আর বনানীকে যে হত্যা করেছে সে ওর কোনো প্রেমিক। লোকটা হয় স্যাডিস্ট অথবা ঈর্ষায় অন্ধ হয়ে। সুজাতা বলে, কিন্তু নাম আর স্থান নিতান্তই কাকতালীয়। হতে পারে, অথবা বনানীর হত্যাকারী ওই অ্যালফাবেটিক্যাল সুযোগটা নিয়েছে, যাতে পুলিশ মনে করে এটা ওই অ্যালফাবেটিক্যাল হত্যাবিলাসীর কাণ্ড। এমনটা কি হতে পারে না বাসু মামু, কি বলেন? বাসু বলেন, এখনো সিদ্ধান্তে আসার মতো ডাটা পাইনি। রানু বলেন, তুমি কি সেই বড়দিন পর্যন্ত অপেক্ষা করতে চাও? বাসু চটে ওঠেন, তা আমি কি করতে পারি? পুলিশ পর্যন্ত এখন আমার সঙ্গে সহযোগিতা করছে না। সেই বুড়ো স্কুল মাস্টারটা ধরা পড়লেও হয়তো কিছুটা ধারণা করতে পারি। এখন তো ঘোর অন্ধকার। পণ্ডিচেরির ফাইলটাও যে দেখতে পেলাম না। মহারাজ জি একেবারে ধরা ছোঁয়ার বাইরে। কৌশিক বলে, আপনি কি তাকে সন্দেহ করেন? করব না। মাস মাস 450 টাকা মানি অর্ডার করত। ব্যাংক ড্রাফট বা ক্রস চেকে টাকা পাঠালে অনেক খরচ কম পড়ত, কিন্তু চেক মানে একটা ক্লু, ব্যাংক রেফারেন্স। রহস্যটা পণ্ডিচেরিতে, কিন্তু পুলিশ আমাকে সেসব কাগজ দেখতে দেবে না। অবশেষে বুড়ো স্কুল মাস্টারটা ধরা পড়ল চন্দননগরে। 16 তারিখ সকালে বলাই বাজার করে ফিরছিল। হঠাৎ নজরে পড়ে একজন বুড়ো ভিখারি দাঁড়িয়ে আছে গেটের সামনে। এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, গায়ে ওভারকোট নয়, ছেঁড়া শার্ট, পায়ে ক্যাম্বিসের জুতো, ডান পায়ের বুড়ো আঙ্গুলটা বেরিয়ে আছে। বলাই স্বপ্নেও ভাবেনি এই সেই লোক। খবরের কাগজে ছাপা ছবির সঙ্গে এই কঙ্কালসার ভিখারির কোনো সাদৃশ্যই নেই। বলাই বললে, এগিয়ে দেখো বাপু, এখানে ভিক্ষা হবে না, বাড়িতে অসুখ। না বাবা,
ভিক্ষা চাইছি না। মানে এটাই কি ডক্টর চন্দ্রচূড় চাটুর্যের বাড়ি? হ্যাঁ। কাকে চাই? বিকাশবাবুকে? না বাবা, চাইছি না কাউকে। আচ্ছা, ডক্টর চ্যাটার্জি যে বেঞ্চিটার সামনে খুন হয়েছিলেন, তুমি কি সেটা আমাকে দেখিয়ে দিতে পারো? বিদ্যুৎ স্পৃষ্টের মতো একটা সম্ভাবনা বলাইয়ের মনে জাগল। একটা হিন্দি পিকচারে ডিটেকটিভ বলেছিল খুনি প্রায় খুনের জায়গাটা দেখতে আসে। বলাই ওখান থেকে চিৎকার করে ওঠে, দারোয়ানজি! দারোয়ান তার গুমটিতে বসে আটা মাখছিল। বলাইয়ের চিৎকার শুনে সে বেরিয়ে আসে। অনিতা আর বিকাশ বাগানে গল্প করছিল, তারাও দৌড়ে আসে। বৃদ্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। বিকাশ দারোয়ানকে প্রশ্ন করে, পেয়েছেনতে? বৃদ্ধ সে কথা শুনে ডান হাতখানা বাড়িয়ে আর্ত কণ্ঠে বলে ওঠেন, না না, আমি ওকে খুন করিনি। দারোয়ান লাঠিখানা বাগিয়ে ধরে শুধু বললে, কিতাব বাবু। বিকাশ প্রচণ্ড জোরে বৃদ্ধার চোয়ালে একটা ঘুষি মারল। যে ভঙ্গিতে চন্দ্রচূড় উবুর হয়ে পড়েছিলেন, ঠিক সে ভঙ্গিতেই হাত পা ছড়িয়ে ছিটকে পড়লেন হেমাঙ্গিনী স্কুলের 3rd মাস্টার। অনিতার কি হলো? সে লাফ দিয়ে পড়ল বৃদ্ধের উপর, তাকে আক্রমণ করতে নয়, রক্ষা করতে। চিৎকার করে বলে, কেউ ওর গায়ে হাত দিও না, মরে গেলে কিন্তু তোমরা খুনের দায়ে পড়বে। বিকাশের তখনও রাগ পড়েনি। সে দারোয়ানের হাত থেকে লাঠিটা কেড়ে নেয়, কিন্তু আঘাত করা সম্ভব হয় না। অনিতা বৃদ্ধকে আঁকড়ে উবুর হয়ে পড়েছে। তখনও সে বলছে, বিকাশদা, ঠান্ডা হও, ইউ ক্যান্ট টেক ল ইন ইউর ওন হ্যান্ডস। বিকাশ সম্বিত ফিরে পেল, তার ডান হাতটা ঝনঝন করছে। সে বাড়ির দিকে ফিরল থানায় ফোন করতে। অনিতা দেখল বৃদ্ধ জ্ঞান হারিয়েছেন। নিজের দাঁত দিয়ে জিভটা বোধহয় কেটেই গেছে, মুখ দিয়ে রক্তপাত হচ্ছে। বললে, দারোয়ান, জল জল নিয়ে এসো। বলাই, দৌড়ে যা, ডাক্তারবাবুকে ডেকে আন শিগগির। পরদিন সকালে 4-5খানি কাগজ নিয়ে নিউ আলিপুরের বাড়িতে ওরা ভাগাভাগি করে পড়ছিলেন। সব কাগজেই প্রথম পৃষ্ঠায় খবরটা বেরিয়েছে, অনেক ছবিও। সম্পাদকীয় লেখা হয়েছে 2টি পত্রিকায়। বিশু এসে খবর দিল একজন বাবু আর একটি মেয়ে ছেলে দেখা করতে চাইছেন। সুজাতা উঠে দেখতে গেল এবং ফিরে এসে বললে, ডক্টর দাশরথী আর তার মেয়ে। বাসু বললেন, এখানেই ডেকে নিয়ে এসো। ডাক্তার দে বললেন, তিনি পুলিশে ফোন করেছিলেন, কিন্তু তাকে জানানো হয়েছে এ অবস্থায় বাইরে কোনো লোকের সঙ্গে আসামিকে দেখা করতে দেওয়া হবে না। উনি আছেন কোথায়? হাসপাতালে না হাজতে? হাজতে। ফার্স্ট এড দিয়ে ওকে হাজতেই পাঠিয়ে দিয়েছে। বাসু বললেন, একটা টাকা দিন তো। আগে একটা ভাঙতি টাকা, কয়েন বা নোট। এবারও প্রশ্নটা বোধগম্য হল না তার। বিহবলভাবে এদিক ওদিক তাকালেন। মৌতার ভ্যানিটি ব্যাগ থেকে একটা 1 টাকার নোট বাড়িয়ে ধরে। বাসু বলেন, টাকাটা তোমার বাবাকে দাও। ইয়েস, দ্যাটস কারেক্ট। এবার আপনি আমাকে ওই টাকাটা দিন। হ্যাঁ, আমাকেই। সুজাতা অনেক আগেই বুঝতে পেরেছে ব্যাপারটা। সে ইতিমধ্যেই নিয়ে এসেছে রসিদ বইটা। বাসু সাহেবকে প্রশ্ন করে, রসিদটা কার নাম হবে? ডাক্তার দাশরথী দে, ফর অ্যান্ড অন বিহাফ অফ শিবাজি প্রতাপ বোস, লিগেলি ইনসেইন। ডাক্তার দে বলেন, ওটা ওইটুকুই আপনার রিটেইনার? হ্যাঁ, আপনার মাস্টার মশাইয়ের সঙ্গে হাজতের ভিতরে দেখা করার ছাড়পত্র। এখন আইনত আমি তার লিগেল কাউন্সিল। আপনাদের কিছুতেই হাজতে ঢুকতে দেবে না, কিন্তু আমাকেও কিছুতেই আটকাতে পারবে না। হাজতের একান্তে একটি কোনায় বসেছিলেন বৃদ্ধ, কান মাথা দিয়ে একটা ব্যান্ডেজ বাঁধা, যেন কান কাটা ভিসেন্ট ভাগগ। বাসু সাহেবকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে প্রহরী বাইরে গেল, শ্রুতিসীমার বাইরে, দৃষ্টিসীমার নয়। আসামি আগন্তুকের দিকে মুখ তুলে তাকিয়ে দেখে, পরক্ষণেই নত করে তার দৃষ্টি। তার মুখ ভাবলেশহীন। আপনি আমাকে চেনেন? মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্নবাণ নিক্ষেপ করলেন বাসু। কথা বলতে ওর বোধহয় কষ্ট হচ্ছিল, মনে হয় জিভটা কেটেই গেছে। জড়িয়ে জড়িয়ে তবু বললেন, চিনি,
উকিল বাবু। ঠিক বলেছেন, কিন্তু আমার নামটা জানেন? শিবাজী প্রতাপ নেতিবাচক গ্রীবাভঙ্গি করলেন। মেদিনী নিবদ্ধ দৃষ্টি। আমার নাম পি.কে. বাসু। ও, আমার নাম ইতিপূর্বে কখনো শুনেছেন? আবার ঘড়ির পেন্ডুলামের মতো মাথাটা নড়ল। নেতিবাচক গ্রীবাভঙ্গি। প্রসন্ন কুমার বাসু, পি.কে. বাসু বার অ্যাট ল, এর নাম কখনো শোনেননি? এতক্ষণে উনি আগন্তুকের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলেন। গম্ভীর মুখে প্রশ্ন করলেন, আপনি ছত্রপতি শিবাজির নাম শুনেছেন? চিতোরের রানা প্রতাপের? হ্যাঁ, শুনেছি, নিশ্চয়ই শুনেছি। আপনি কি মনে করেন আপনি ওদের মতো একজন কেউকেটা? না, তা মনে করি না। কিন্তু তাহলে আপনি কেমন করে জানলেন যে আমি উকিল? সহজেই। আমার মতো কপট দক্ষিণ আসামির জন্য আদালত থেকে সরকারি খরচে উকিল দেওয়া হয়, এটা জানি বলে। না, ওখানে ভুল হচ্ছে আপনার। আমি সরকার নিযুক্ত নই। আমাকে নিযুক্ত করেছেন ডক্টর দাশরথী দে। তাকে চেনেন? হঠাৎ উৎফুল্ল হয়ে উঠলেন বৃদ্ধ। বাহ, দাশুকে চিনব না? কেমন আছে ওরা? দাশু, বৌমা, মৌ? ওরা সবাই ভালো আছে। শুনুন, আমি আপনার পক্ষের উকিল, মানে আপনার বিরুদ্ধে পুলিশ যে অভিযোগ এনেছে আমি হচ্ছি তার। বুঝেছি। ইউ আর দ্য ডিফেন্স কাউন্সিল। আমাকে সব কথা খুলে বলবেন তো? সব কথা। বৃদ্ধ ঊর্ধ্বমুখে অনেকক্ষণ কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, বলবো, তবে এক শর্তে। শর্ত? কি শর্ত? আপনি কথা দিন যে আন্তরিকভাবে চেষ্টা করবেন যেন আমার ফাঁসি হয়। যাবজ্জীবন নয়, কথা দিন। বাসু একটু থমকে গেলেন। বৃদ্ধের কথাবার্তা, ব্যবহারে পাগলামির কোনো লক্ষণ তো নেই। বলেন, কেন? কেন নয় বেকসুর খালাস? সেটা অসম্ভব। আর তাছাড়া তাহলে তো আবার সেই রেকারিং ডেসিমেল। তার মানে নিজেকে খুঁজে ফেরা। কিছুতেই নিজের নাগাল পাব না। খুড়োর কলের মতো, অথবা সেই চিল্লানো চোরাসের মতো। এক্স্যাক্টলি, যে কোনোদিনই বেচারা থেরিয়ামের নাগাল পাবে না। তাহলে ছবিটা কেটে ফেললেন কেন? কেটে তো ফেলিনি, ছুরি মেরেছিলাম। ও ইয়েস, একদিনে ঠিক মনে পড়েছি। এই দেখুন দাগ। ডান হাতের তালুটা মেলে ধরেন। সত্যি তাতে একটা কাটা দাগ, বেশি পুরনো নয়। বাসু প্রশ্ন করেন, কাকে ছুরি মেরেছিলেন? চিল্লানো সুরাজকে? দূর, তাকে মারব কেন? সে তো কামড়ায় না, শুধু মধু হা করে, ভয় দেখায়। তবে কাকে ছুরি দিয়ে মেরেছিলেন? ভুলে গেছি। বাসু আর কোনো নাগালই পাচ্ছেন না, সবই ধোঁয়াশা। আবার প্রশ্ন করেন, আপনার ঘরে একটা টাইপরাইটার দেখলাম, সেটা কত দিয়ে কোন দোকান থেকে কিনেছিলেন মনে আছে? কিনিনি তো। আমার এক ছাত্র উপহার দিয়েছিল, তার নামটা ভুলে গেছি। নাম তো ভুলে গেছেন, চেহারাটা মনে আছে? ধুস, কতদিন তাকে দেখি নাই। নাম তো মনে নেই, উপাধিটা মনে আছে। উপাধিটা মনে আছে? বামুন না কায়েত? হিন্দু না মুসলমান? হ্যাঁ, আপনি বলাতে মনে পড়ল ছেলেটি মুসলমান। আর কিছু মনে নেই। বাসু এবার অন্য দিক থেকে প্রশ্নবাণ নিয়ে আক্রমণ শুরু করেন। বলেন, এই নামগুলোর একজনকেও চেনেন? অধর, বনানী? বা, ওদের খুন করলাম আর নাম জানবো না? আসানসোলের অধর আড্ডি, 19 অক্টোবর বর্ধমানের বনানী ব্যানার্জি, 27 অক্টোবর নেক্সট চন্দননগরের চন্দ্রচূড় চাটুর্যে, 7 নভেম্বর আর 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর? সেটা তো লর্ড জিসাসের জন্মদিন। সেদিন আবার কাউকে খুন করতে যেতে হবে নাকি? ছি, অমন পূর্ণ দিনে
কই কোনো নির্দেশ তো পাইনি। বাসু হঠাৎ ওর দিকে ঝুঁকে পড়ে বলেন, যা, এইটা কি ভোলা যায়? ওই একই লোক তো ইনস্ট্রাকশন দিল। কোন লোক? সেটা তো আপনি বলবেন। কোন লোক? বৃদ্ধ আপ্রাণ চেষ্টা করলেন, মনে হলো, অথবা অপরূপ অভিনয়। মনে হলো তিনি অন্ধকারের ভিতর হাতড়াচ্ছেন। কে সেই লোকটা যে বারে বারে ওকে নির্দেশ দিয়ে যাচ্ছে? আসানসোলের অনাদি আড্ডি, বর্ধমানের বনানী ব্যানার্জি, চন্দননগরের চন্দ্রচূড় চ্যাটার্জি। শেষে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আই এম সরি, একদম মনে পড়ছে না। বাসু বললেন, ঠিক আছে, আমি আবার আসব। মনে করবার চেষ্টা করুন। কে আপনাকে নির্দেশ দিয়ে যাচ্ছিল? এ ফর আসানসোল, বি ফর বারডোয়ান, সি ফর চন্দননগর, অ্যান্ড ডি ফর কি? ডি ফর কি? ভাবুন ভাবুন, ডি ফর কি হতে পারে? ক্লু তো দিয়ে গেলাম। একই লোক নির্দেশ দিল 25শে ডিসেম্বর। এই নিন, এই নোটবই আর পেন্সিলটা রাখুন। যখন যেটা মনে পড়বে চট করে লিখে ফেলবেন। ডি ফর কি? কে আপনাকে টাইপরাইটারটা উপহার দিয়েছিল? কে আপনাকে এতগুলো নির্দেশ একের পর এক দিয়ে যাচ্ছিল? কেমন? বাসু উঠে দাঁড়ালেন। ইন্টারভিউ শেষ হয়েছে। বৃদ্ধ উঠে দাঁড়ালেন। বাসু সাহেবের হাত দুটো ধরে বললেন, আমি আমার কথাটা রেখেছি। আপনিও আমার অনুরোধটা রাখবেন তো? কোনটা? যাতে ওরা যাবজ্জীবন না দেয়। 3-3টে খুন, ফাঁসি না দেবার কোনো যুক্তি নেই, নয়? বাসু সাহেব ফিরে আসতেই কৌশিক এগিয়ে এলো, প্রশ্ন করল, শিবাজি বাবুর সঙ্গে দেখা হলো? হলো, কিন্তু কিছুই ওর মনে পড়ছে না। তুমি ইতিমধ্যে কত দূর কি করলে বলো? কৌশিক তার রিপোর্ট দাখিল করল। খবরের কাগজে যে মেন্টাল হসপিটালের উল্লেখ আছে সেখানে সে গিয়েছিল। মানসিক চিকিৎসালয়টি ভালো, ডাক্তারবাবুও বেশ সজ্জন। শিবাজি প্রতাপ চক্রবর্তীর কেস হিস্ট্রিটা তিনি রেজিস্টার খুলে দেখিয়েছিলেন। কৌশিক সেটা আদ্যন্ত টুকে এনেছে। মাস্টারমশাই কবে ওই মানসিক হাসপাতালে প্রথম আসেন, কতদিন ছিলেন, এবং সবচেয়ে বড় কথা, রোগীর অবচেতন মনের জট ছাড়ানোর উদ্দেশ্যে যেসব প্রশ্নোত্তর করা হয়েছে, তাও তাতে ওর পূর্ব কথা কিছু জানা গেল। বাসু সাহেব অনেকক্ষণ ধরে তন্ময় হয়ে পড়তে পড়তে হঠাৎ লাফিয়ে ওঠেন। এই তো নামটা পাওয়া গেছে, হানিফ মোহাম্মদ। কৌশিক তৎক্ষণাৎ বলে, হ্যাঁ, পরীক্ষার হলে উনি যার গলা টিপে ধরেন তার নাম হানিফ মোহাম্মদ। এটাই প্রথম কেস। তারপর বাধা দিয়ে বাসু বলেন, হানিফ মোহাম্মদ? আশ্চর্য, তাহলে আমি যে পথে ভাবছি। আবার চুপ করে যান উনি। বাসু সাহেব কোন পথে কি ভাবছেন তা কৌশিকের জানা নেই, কিন্তু এইটুকু জানে যে এখন নীরবতা ভঙ্গ করতে নেই। বাসু হঠাৎ তুলে নিলেন টেলিফোনের রিসিভারটা, একটা নম্বর ডায়াল করলেন। হ্যালো, আমি পি.কে বাসু বলছি। তোমার বাবা কি বাড়ি আছেন? ও, নেই বুঝি? হ্যাঁ, দেখা হয়েছে, উনি ভালো আছেন, শারীরিক ও মানসিক। তোমাদের কথা জিজ্ঞাসা করেছিলেন। হ্যাঁ, আমাকে তার ডিফেন্স কাউন্সিল হিসেবে মেনে নিয়েছেন। আচ্ছা শোনো, একটা কথা বলতে পারো? ওর ডান হাতের তালুতে একটা কাঁটা দাগ দেখলাম। হাতটা কিভাবে? ইয়েস। বলো। কৌশিক নীরবে অপেক্ষা করে। বুঝতে পারে ওর প্রান্ত থেকে মৌ একটি দীর্ঘ ইতিহাস বলে যাচ্ছে। অনেকক্ষণ একটানা শুনে বাসু সাহেব বললেন, তা সেদিন এসব বলনি কেন? আই সি, ঠিক কথা। সেদিন আমি ওর ডিফেন্স কাউন্সিল ছিলাম না। তা সেদিন আর কিছু গোপন করেছিলে নাকি? বাই চোপ, ডায়েরি ওর নিজের হাতে লেখা, সেটা পুলিশে সিজ করেনি? ও, তুমি আগেই লুকিয়ে ফেলেছিলে। শোনো, কৌশিক রিপ্রেজেন্টিং সুকৌশলী 8 ঘন্টার মধ্যে তোমার কাছে যাচ্ছে। তার আইডেন্টিটি চেক আপ করবে প্রথমে।
তারপর আমার ভিজিটিং কার্ডের পিছনে তোমাকে লেখা একখানা চিঠি পেলে কৌশিকের হাতে ডায়েরিটা দিয়ে দিও। কেমন? কি? বাহ, আমার লাইন কেউ ট্যাপ করছে কিনা তার গ্যারেন্টি কি? ওই ডায়েরিটা ভাইটাল এভিডেন্স। নিজের ভিজিটিং কার্ডের পিছনে মৌকে লিখিত নির্দেশ দিয়ে কার্ডখানা কৌশিকের হাতে দিয়ে বললেন, কি করতে হবে বুঝতে পেরেছ? আগে হ্যাঁ, গাড়িটা নিয়ে ডক্টর দাশরথী। আগে না, ট্যাক্সি নিয়ে যাও। গাড়ি নিয়ে আমি ওই মেন্টাল হসপিটালে যাব। কেন মামু? যে ভাইটাল ক্লুটা তুমি জেনে আসনি সেটা জানতে। অফ ইউ গো। দুজনে দুদিকে রওনা হয়ে গেলেন। আবার বাসু সাহেব যখন ফিরে এলেন তখন তার মুখটা থমথম করছে। ঢুকতেই দেখা হয়ে গেল সুজাতার সঙ্গে। বাসু প্রশ্ন করেন, কৌশিক ফিরেছে? হ্যাঁ, ডায়েরিটা আপনার স্টাডি রুমের টেবিলে। থ্যাংক ইউ। শোনো, আমাকে কেউ যেন এখন ডিস্টার্ব না করে, ওকে? উনি শটান ঢুকে গেলেন ওর চেম্বারে। ঘণ্টাখানেক পরে ইন্টারকমে উনি রানী দেবীকে খুঁজলেন। রানু, উড ইউ কাইন্ডলি হেল্প মি এ বিট? এ ঘরে চলে এসো প্লিজ। হুইল চেয়ারে পাক মেরে রানু প্রবেশ করলেন ওর খাস কামরায়। বাসু বলেন, ডায়েরিটা পড়া হয়ে গেছে। এখন আমার দুটো কাজ। 1 নম্বর একটু নিরিবিলি চিন্তা করা, 2 নম্বর এক গাদা টেলিফোন করা। তুমি দ্বিতীয় কাজের দায়িত্বটা নাও। একে একে ডায়াল করে লোকগুলোকে ধরো, লাইন পেলেই আমাকে দিও। একটা কাগজে নামগুলো লিখে নাও। এই পর্যায়ে রবি বোসকে তার অফিস নম্বরে, চন্দননগরে বিকাশকে, কুশীলবের দপ্তরে যাকে পাওয়া যাবে, আর স্যারকে। রানীদেবী খুশি হলেন কিছু করতে পেয়ে। টেলিফোন গাইড আর নোট বই দেখে একে একে নম্বরগুলো ডায়াল করতে থাকেন। স্যার বলতে কার কথা বলতে চেয়েছেন তা বুঝতে অসুবিধা হয়নি রানুর। অশীতিপর ব্যারিস্টার A.K. রে, যার অধীনে প্রথম জীবনে জুনিয়র হিসেবে বাসু সাহেব ব্যারিস্টারি শুরু করেছিলেন। প্রথমেই রবি বসু লাইনটা পেতেই রিসিভারটা এগিয়ে দিলেন রানী দেবী। শোনো রবি, আমি বাসু বলছি। আমি স্থির সিদ্ধান্তে পৌঁছেছি, ABC এর মধ্যে একটা অ্যালফাবেটের জন্য SPC দায়ী নন। সরি, টেলিফোনে আর কিছু বলা যাবে না। তুমি কখন আসতে পারবে? না, অত তাড়াতাড়ি নয়, কারণ এখানে আসার আগে তোমাকে আর একটি কাজ করে আসতে হবে। তোমার সন্ধানে কোনো A1 গ্রেডের পকেটমার আছে? হ্যাঁ গো, পকেটমার। কি আশ্চর্য, পুলিশের লোক আর পিক পকেট চেনো না? হ্যাঁ, এক সন্ধ্যার জন্য তাকে নিযুক্ত করতে চাই। যাকে পাও, মকবুল, ছোট খোকন, জোসেফ, যাকে হয় আর কি, তবে পাকা হাত হওয়া চাই। ওকে, আমি অপেক্ষা করব। হ্যাঁ, ওই কর্নসার অফ পিক পকেটকে সঙ্গে নিয়ে আসা চাই। রিসিভারটা ফেরত দিয়ে উনি পাইপ ধরালেন। রানীদেবী জানতে চাইলেন না পকেটমারের কি প্রয়োজন হলো। চন্দননগরে ডায়াল করতে থাকেন। বিকাশ জানালো তার মনে আছে, রবিবার সন্ধ্যা 6টা। হ্যাঁ, অনিতাকে নিয়েই সে আসবে। তার দিদি একটু ভালো আছেন। চিকিৎসা বিজ্ঞানকে নস্যাৎ করি। বোধ করি স্বামীর সঙ্গে শেষ সাক্ষাতের অপেক্ষায় তিনি এভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারছেন। হ্যাঁ, উনি স্বামীকে চিঠি লিখেছেন ইংরেজিতে, ডিটেকশন দিয়েছেন। শুক্লা লিখে নিয়েছে। বলা বাহুল্য, সে চিঠি ডাকে দেওয়া হয়নি। বিকাশ আরও বলল, এখন কি আর রবিবারের মিটিংয়ের আদৌ কোনো মানে হয়? বাসু সাহেব জবাবে বললেন, আসানসোল থেকে সুনীল, বর্ধমান থেকে অমল দত্ত, মনীষ সেন রায় আর ময়ূরাক্ষী আসছে। ওদের দুজনকে মৃত ব্যক্তিদ্বয়ের 2টি ফটো আনতে বলা হয়েছে। বিকাশও যেন চন্দ্রচূড়ের একটি আলোকচিত্র নিয়ে আসে। ঘরোয়া পরিবেশে পরস্পরকে সান্ত্বনা জানানো আর স্বর্গত আত্মার শান্তি কামনা। অপরাধী যখন ধৃত তখন তো আর কিছু করার নেই।
কুশীলবের দপ্তরে একই বার্তা জানানো হলো। আরও অনুরোধ করা হলো রবিবারের এই যৌথ শোকসভায় কুশীলবের তরফে কেউ যেন বনানীর অভিনয় প্রতিভার বিষয়ে কিছু বলেন, আর উষা বাগচি যেন অবশ্যই আসে 2টি গান গাইতে, উদ্বোধনী আর সমাপ্তি সঙ্গীত। বাসু সাহেব জিজ্ঞাসা করে জানতে পারলেন উষার বাড়িতে টেলিফোন আছে। অতঃপর তাকে ব্যক্তিগতভাবে বাড়িতে ফোন করে অনুরোধ করলেন। জানতে চাইলেন, তোমাকে এই জন্য যে সম্মান দক্ষিণা। উষা তীব্র প্রতিবাদ করে ওঠে, কি বলছেন স্যার? বনানী আমার বন্ধু, সহকর্মী, তার স্মরণ সভায় আমি পয়সা নিয়ে গান গাইব? আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আসব, সত বলছি। রানী জিজ্ঞাসা করেন, তোমার লিস্ট খতম, আর কাউকে ফোন করতে হবে কি? হ্যাঁ, ডক্টর মিত্র, ডক্টর ব্যানার্জি আর টেম্পল চেম্বারে নিবিকে। নিবিকে? ভালো নামটা মনে নেই। মজুমদারের নিবিতে এন্ট্রি আছে আমার ফোন বুকে। ক্রিমিনোলজি এক্সপার্ট ও মনস্তাত্ত্বিক পণ্ডিতজিকে একই আমন্ত্রণ জানানো হলো। নিবি মজুমদার ব্যক্তিটিকে রানী চিনতে পারলেন না, কিন্তু বাসু সাহেবের একতরফা আলাপচারি শুনে ওর মনে হলো তিনি কোনো প্রখ্যাত সলিসিটার ফার্মের পার্টনার। কে নিবি? হ্যাঁ, আমি বাসুই বলছি। আমার মনে হয় সময় হয়েছে, আর অপেক্ষা করার প্রয়োজন নেই। তুমি দলিলটা নিয়ে রবিবার 20 তারিখ সন্ধ্যা 6টার সময় আমার বাড়িতে চলে এসো। হ্যাঁ হ্যাঁ জানি, তুমি উত্তর প্রান্তে থাকো, বাড়ি ফিরতে রাত হবে। তা হোক না একদিন, গিন্নিকে বলে এসো যে আমার বাড়িতে আসছো। না হয় বলো আমি আরতিকে ফোন করে অনুমতি চেয়ে নিচ্ছি তার কর্তাকে আটকে রাখার জন্য। ও প্রান্তবাসী কি বললেন তা শুনতে পেলেন না রানী, তবে হাসির কথা নিশ্চয়ই, কারণ হেসে উঠলেন বাসু সাহেব। বললেন, সেম টু ইউ। রানীদেবীর ডিডাকশন ওই অজ্ঞাত নেবি মজুমদারের শেষ শব্দটা ছিল, গুড লাক স্যার। বাসু সাহেব হেসেছেন, পর্বত খোশ মেজাজ হাস্যাত। রানী তাই এতক্ষণে সাহস করে বললেন, 3টে খুনের অন্তত একটা মাস্টারমশাই করেননি, নয়? বাসু পাইপে একটা টান দিয়ে বললেন, কারেক্ট। আর কোনো ডিডাকশন? এবং সেই খুনের নায়ক রবিবার সন্ধ্যায় আমন্ত্রিত হবেন, ঠিক বলেছি? সুপারব। এই না হলে পিকে বাসুর বউ। এবং সেই একমাত্র খুনটা হচ্ছে বনানী? পার্টলি কারেক্ট। পার্টলি কারেক্ট মানে? হয় কারেক্ট নয় ইনকারেক্ট। 3টে খুনের একটা। এই ধাঁধার সমস্যা পিকে বাসুর বউয়ের স্বামী ছাড়া কেউ সমাধান করতে পারবে না। ঠিক তখনই বেজে উঠল টেলিফোনটা। রানীদেবী তুললেন, শুনে নিয়ে যন্ত্রটা বাড়িয়ে ধরে বললেন, লন্ডন স্ট্রিট থেকে আইজি ক্রাইম তোমাকে খুঁজছেন। বাসু রিসিভারটা গ্রহণ করে তার কথা মুখে বলেন, শুভ সন্ধ্যা ঘোষাল সাহেব। বলুন, আজ সন্ধ্যায় আপনার প্রোগ্রাম কি? নিত্য কর্মপদ্ধতি অনুসারে গৃহাবরোধে মদ্যপান। একটু পরিবর্তন করা যায় না? না না, প্রোগ্রামটা বদলাতে বলছি না, ভেন্যুটা অর্থাৎ নিত্য কর্মপদ্ধতিটা যদি আমার গৃহাবরোধে সারতে আসেন অ্যারাউন্ড 8:30টায়। ম্যাগনিফিক, কিন্তু হেতুটা? কাল হঠাৎ আবিষ্কার করেছি আমার সেলারে একটা রয়্যাল স্যালুট বন্দিনী অবস্থায় প্রতীক্ষারতা। ও বস্তুটা একা একা উপভোগ করা যায় না, আবার উপযুক্ত সঙ্গী পাওয়ার শক্ত। আপনি কি আমাকে সঙ্গ দিয়ে কৃতার্থ করতে পারেন না? আসাতে আমি রাজি, কিন্তু একটি শর্ত আছে ঘোষাল সাহেব। হুকুম করুন। রয়্যাল স্যালিউটের সঙ্গে আপনি প্যারিচরণ সরকারকে পাঁচ করবেন না, এই প্রতিশ্রুতি দিতে হবে। প্যারিচরণ সরকার অর্থাৎ? প্যারিচরণ ছিলেন দ্য আর্নল্ড অব দ্য ইস্ট। তার করুণাতেই প্রথম ABCD শিখেছিলাম। টেলিফোন রিসিভারে ভেসে এলো ঘোষাল সাহেবের অট্ট হাসি। বললেন,
কিন্তু প্যারিচরণকে রয়্যাল স্যালুটের সঙ্গে কেন পাঁচ করা যাবে না, তার কারণটা তো দেখাবেন। শিওর। প্যারিচরণ সরকার শুধু ফার্স্ট বুক লিখেই ক্ষান্ত হননি, তিনি আরও একটি পাপ কাজ করেছিলেন। তিনি বঙ্গীয় মাদক নিবারণ সমাজের প্রতিষ্ঠাতা। আবার অট্টহাস্য। ঘোষাল বললেন, চটজলদি জবাব সবসময় আপনার ঠোঁটে রাগায়। অলরাইট, আমরা বরং ABCDর বদলে অ আ ক খ পাঠ করব। ঈশ্বরচন্দ্রের বর্ণপরিচয়। বিদ্যাসাগর মশাইও জীবনে অনেক পাপ কাজ করেছেন, কিন্তু মদ্যপদের সহ্য করতেন, না হলে মাইকেল তার VID এর করুণা লাভ করতে পারতেন না। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই কাটা সিরিজের অন্যান্য অনেকগুলো গল্প আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। যারা এখনও সেই গল্পগুলো শোনেননি, প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে দেয়া আছে। আশা করি সময় করে শুনে নেবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন গল্প দেওয়ার সাথে সাথেই গল্পের নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।